গল্প অনামিকার সংসার, লেখা ইশরা জাহান। ঠিক কতদিন আগে পেট ভরে ভাত খেয়েছি সেই কথা মনে পড়ে না, অথচ আমার মস্ত বড় সংসার। প্রতিদিন নিয়ম করে 3 বেলা হেসেলে রান্না চাপাই। 4-5 কেজি চাউলের ভাত প্রতিবেলায় ফুরোয়। সবার খাওয়া শেষ হলে আমার হেসেলের পাতিল ঘেটে কতদিন দুমুঠো ভাত জুটে না, আবার কতদিন ভাগ্য করে পোড়া ভাত জুটে। এত এত পদের তরকারি ভাজি রান্না নিজ হাতে শেষ করেও কখনো এত ঝোলের বাইরে আমার পাতে এক খণ্ড মাছ পড়ে না। জানো সাদাফ, আমিও মাছ খাই। ওই যে অবুঝ শিশু দেখেছ কখনো? মাছ খেতে গিয়ে উগড়িয়ে ফেলে দিতে কেমন গা ঘিন ঘিন করে ওঠে। সেই দৃশ্য দেখলে স্বাভাবিক মানুষ পাশে থাকলে বমির ভাবও হয়। আমি সেই মাছ খাই। কোনোদিন গত রাতের পান্তা ভাতে মরিচ পেঁয়াজ দলে গোগ্রাসে গিলে উঠি। জানো সাদাফ, আমি তোমায় ভীষণ ভীষণ মিস করি। এই কষ্ট আমি সয়ে উঠেছি, কিন্তু তোমায় আমি ক্ষণে ক্ষণে অনুভব করি। সাদাফ অনামিকার করুণ আকুতি মিনতি শুনে 1 বছর পর মালয়েশিয়া থেকে দেশে এসেছে সাদাফ। নেহাতি কয়েকদিনের ছুটি, আবার ফিরে যেতে হবে। এই 1 বছর মোটেও একটি বছর নয়। প্রতি সেকেন্ড, প্রতিটা মিনিট প্রিয় মানুষদের ছেড়ে দূরে থাকার কষ্ট ব্যাখ্যাহীন। সাদাফ দেশে এসেছে আজ 2 দিন। অনামিকার দেখা কেবল গভীর রাতেই পেয়েছে সাদাফ। আজ এত বড় বাড়ি খুঁজতে খুঁজতে শেষে হেসেলে খোঁজ পায় সাদাফ। হঠাৎই অনামিকার এমন ছাইরাঙা কাপড়, গালে কালি দেখে বিচলিত হয়ে তাকায়। এই অনামিকা তো গত রাতের সাজসজ্জার ভূষণে অনামিকা নয়। এই অনামিকা বড্ড অচেনা, শুকনো, রোগা, দাসীর মতো। সাদাফ এগিয়ে এসে অনামিকার পাশে বসে। হঠাৎ কারো উপস্থিতিতে অনামিকা পিছন ফিরে দেখতেই ওর বুক ধড়াস করে ওঠে। ভোঁতা অনুভূতি আন্দোলিত হয়ে চোখের কার্নিশে গাঢ় মুক্তোর দানার ন্যায় চিকচিক করে। অনামিকা ভয় পায়। সাদাফ ভুল বুঝবে না তো? এমন অবস্থায় দেখে বাকি সবার মতো ছেড়ে ছুঁড়ে ফেলে দিবে না তো? অনামিকা ব্যস্ত হাতে খুন্তি দিয়ে মাছের পিচ উল্টে পাল্টে দেয়। সাদাফ ঠায় বসে রয়। সাদাফ সূক্ষ্ম গলায় অনামিকার দিকে প্রশ্নবিদ্ধ করে, গত রাতে আমার কাছে তুমিই তো গিয়েছিলে তাই না? তুমিই তো আমার অনামিকা তাই না? অনামিকা ক্ষান্ত হয়ে উঠতে পারে না। গলা ধরে আসে, বুকটা কেঁপে উঠে। অনামিকা ফুপিয়ে উঠে। সাদাফ এগিয়ে এসে বুকে আগলে নেয়। অনামিকা নাক টেনে টেনে বলে, আমি ভালো নেই সাদাফ। আমি তোমাকে ছাড়া ভালো নেই। ওরা আমায় অনামিকা হয়ে থাকতে দেয় না। আমার দুটো উড়ন্ত চঞ্চল ডানা কেটে আমার সব ধূলিসাৎ করে দিয়েছে। আমার এই হেসেল ছাড়া কোথাও উচ্চবাচ্য করার মতো অবস্থান নেই। ওরা তোমাকে দেখাতে চায় না আমার প্রতিদিনের কাজকর্মকে, তাই রাতেই যাই। ওরাই সাজিয়ে দেয়। জানো সাদাফ, যেদিন শুনলাম তুমি দেশে ফিরবে সেদিন থেকে আমি এই হেসেলে কতবার আনন্দে কান্না করেছি জানা নেই। দেখো দেয়ালের ওপাশে দিন গুনেছি, কল্পনায় কত শত ভাবনা এঁকেছি। অন্তত ওই দিনগুলো আমি তোমার সাথে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবো। দেখো আমার কি ভাগ্য। অনামিকা চোখ মুছে স্বাভাবিক হয়। চুলোর দিকে এগিয়ে ফির খুন্তি দিয়ে মাছ উল্টে সাদাফের উদ্দেশ্যে বলে, তুমি চলে যাও। কেউ তোমায় দেখে নিলে বিপত্তি হবে। রাতে কথা বলবো। আজকে একটু জেগে থেকো প্লিজ। জানি না কখন কাজ শেষ হবে, কখন যেতে পারবো, কিন্তু অপেক্ষা করো। আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সাদাফ বুঝে উঠে না কি করবে ও এখন। যেই বাড়িতে অনামিকা রাজরানীর মতো থাকবে, সেখানে ও প্রতিনিয়ত হেসেলে কেন? সাদাফ দ্রুত পার্শ্ব প্রতিক্রিয়া জানাতে চায়, কিন্তু বাড়ির ভিতরের খবর জেনে নেওয়াটা অধিক জরুরি। সাদাফ নিজেকে শান্ত করে, নিজের মনকে শীতল করে, কিন্তু পরিস্থিতি মেনে নিতে পারে না। দোতলার পুরনো ঘরটায় সাদাফের মায়ের শেষ স্মৃতিগুলো জমানো ছিল, কিন্তু 1 বছরের ব্যবধানে সেখানটায় সব পাল্টে রেস্টরুম বানানো হয়েছে।
অনেকে আবার সেখানটায় রাতভর জমিয়ে টিভি দেখছে আর আড্ডা দিচ্ছে। সাদাফ নিজের বাড়ির অস্তিত্ব খুঁজে পায় না। কেবলই মনে হয় ইট পাথরগুলো দাঁড়িয়ে আছে আগের মতো, আর কিচ্ছুটি ঠিক নেই। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে বড় আব্বুর ঘরের দিকে যায়। সেদিকেও আধুনিকতা, পুরনো দিনের আভিজাত্য নেই। এত কিছুর ভিড়ে কেবল বাড়িটাই পুরনো রয়ে গিয়েছে। কবে না এটাও বদলে যায়। সাদাফ অনাকাঙ্ক্ষিতভাবে পিছলে হাসে। সাদাফের সাক্ষাৎ পেয়ে নান্নুর আবেগাপ্লুত হয়ে ওঠেন। স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন। এই গরমেও আপাদমস্তক কম্বলে ঢাকা। সাদাফ এগিয়ে এসে পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, গরম লাগছে না বড় আব্বু? শরীরের শক্তি সামর্থ্য তো হারিয়েছেন, তার উপর বাকশক্তিও লোপ পেয়েছে। আস্তে কথা বললে শুনতে পান না, কথা বললেও আউড়িয়ে আসে জোরটায়। জিহ্বা ভার হয়ে গিয়েছে কিনা। উনি ইশারায় কোনোরকম বুঝালেন সাদাফকে। সাদাফ তবুও নিজেকে অনুভব করাবার জন্য নিজেই অনেকক্ষণ কথা চালিয়ে নেয়। আচমকা বৃষ্টিতে হেসেলে ঘরে বৃষ্টির বড় বড় ছাট এসে পড়ছে। অনামিকা শাড়ির আঁচল কোমরে গুজে জানালার শিক তুলে দেয়। তাড়াহুড়ো করেও বেশ রাত হয়ে গিয়েছে। গোসল সেরে নিজেকে তৈরি করতে গিয়ে খানিক সময় পার হয়েছে। তার উপর বৃষ্টি এসে কাজ আরও বাড়িয়ে দিয়েছে। অনামিকা ফোঁস করে তপ্তশ্বাস ফেলল। সাদাফের কাছে গিয়ে একটু দাঁড়াতে পারবে না আর সকাল হয়ে যাবে ভেবেই বুকটা হাহাকার করে উঠল। 2 ঘন্টা নাকি 3 ঘন্টা আছে আর ভোর হতে, হয়তো বা তারও কম। অনামিকা আন্দাজ করে মুখ ফুলিয়ে রাখে। জানালার শিক খুলে একটু ভিজিয়ে বাইরে উকি দিয়ে বৃষ্টির ছোঁয়া পেতেই আনমনে খেয়াল হয়, এই বৃষ্টি যদি আর একটু বেশি সময় নিয়ে হয় তাহলে আর বাড়ির মানুষ শীঘ্রই উঠছে না, বেলা করে উঠবে। হঠাৎ বিকট শব্দে ভাঁজ পড়ায় অনামিকা চোখ মুখ খিঁচে দাঁতে দাঁত চেপে রাখে। মেঘের গর্জনে কেঁপে কেঁপে উঠছে উঠোনের পেঁপে গাছগুলো। থরথর করে কাঁপছে পুরনো খাম। টানা বৃষ্টি হলে মন্দ হয় না। অনামিকা কষ্ট ভুলে উঠে একটুখানি সুখেই। পেটে একটা দানাও পড়েনি। একটু আগেও গোসল করতে গিয়ে পেটের নাড়িভুড়ি প্যাঁচ লেগে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি অক্কা পেয়ে যাবে অনামিকা। অথচ এই মুহূর্তে সে কথা মনে নেই। মনে নেই সারাদিনে এত এত কাজ সেরে শরীর কতটা ক্লান্ত হয়ে আছে। মনে নেই বেগুন ভাজতে গিয়ে হাতের পুড়ে যাওয়া অংশের অসহ্য জ্বালা। মনে পড়ছে না দুপুরের খাবারের কমতি পড়ায় ছোট মায়ের অকথ্য ভাষায় গালাগালি। সব নিমিষেই বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেছে যেন। অনামিকা বৃষ্টির তালে টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজে গুনগুনিয়ে উঠে। দেয়ালের যেখানটায় দিয়াশলাই আছে ওখান থেকে এক কাঠি তুলে মোম জেলে চাল কুমড়ার খোসায় তেল লাগিয়ে পুড়ে নেয়। তারপর মনের আনন্দে সরু চোখে পুড়ে যাওয়া কালি আলতোভাবে মেখে নেয়। বাকি পুরা অংশটুকু যত্ন করে দিয়াশলাইয়ের পাশেই রেখে আয়নায় নিজেকে একবার দেখে অনামিকা। নিজেকে একটু দেখেই লজ্জায় চোখ নামিয়ে নেয় অনামিকা। গতকালকে সবাই ধরে বেঁধে এর থেকেও বেশি সাজিয়ে দিয়েছিল। ঠোঁটে লাল রঙের লিপস্টিক দিয়েছিল, হাতে চুড়ি ছিল। আজ ওসব কিছুই নেই। বৃষ্টির জন্য হয়তো ওসবের কথা আজ কারো খেয়ালেই নেই। নয়তো ভেবেছে এত কাজ আজ রাতে হয়তো শেষ হবে না। থাক, এখন ভেবে দরকার নেই। এতক্ষণে সবাই গভীর ঘুমে কিনা। অনামিকা লম্বা লম্বা পা ফেলে সাদাফের রুমের সামনে এসে দাঁড়ায়। দম নেয়, দরজায় টোকা দেয়। সেই টোকায় তৈরি আওয়াজ বৃষ্টির শব্দেই মিলিয়ে যায়। অনামিকা একটুখানি ঘাবড়ায়, আশপাশ চোখ বুলায়। রাত তো কম হয় নাই। সাদাফ কি ঘুমিয়ে গেছে? অনামিকা আবার টোকা দেয়। না, কোনোরকম সারা শব্দ নেই। অনামিকা দরজার দিকে ঝুঁকে পড়ে একবার জোরে ধাক্কা দিতে। ততক্ষণে সাদাফ দরজা খুলে দরজার সামনে দাঁড়ায়। অনামিকা তাল সামলে সোজা হয়ে দাঁড়ায়। নরম গলায় বলে, ঘুমাও নাই? সাদাফ অনামিকার হাত ধরে ভিতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়।
তারপর সহজ সরল গলায় উত্তর দেয়, বউ ছাড়া ঘুম আসে। তার উপর প্রকৃতির শীতল হাওয়া ছড়িয়ে পড়েছে চারপাশে। অনামিকা পলকহীন চোখে চেয়ে থাকে। সাদাফ মশারি টেনে ফ্লোরে টুল পেতে বসে। অনামিকা খেয়াল করে ওর হাতে ভাতের থালা। বেগুন ভাজি দিয়ে ভাত মেখে সেখানে ইলিশ মাছের ডিম ভেঙে নিয়ে ইয়া বড় লোকমা করে অনামিকার দিকে ইশারা করছে। অনামিকা ব্যস্ত গলায় পরপর বলে, আমি খেয়েছি সাদাফ। ভাতের থালায় এই রুমে কেন? তুমি এগুলো কই থেকে আনলে? কেউ দেখে নাই নাকি? তুমি খাও নাই? সাদাফ ধমকের সুরে বলে, বসো। অনামিকা চুপটি করে বসে। সাদাফ লোকমা তুলে দেয় অনামিকার মুখে। তারপর নিজে খায়। অনামিকার খেতে গিয়ে গলায় আটকে যায় খাবার। এত ভালোবাসা, এত শান্তি, এত সুখ, এত আনন্দ কোন জায়গায় অনামিকা লুকিয়ে রাখবে? কোথায় লুকায় রাখলে কারো চোখে পড়বে না? অনামিকার গলা ধরে আসে। চোখের জল বাধা মানে না। বুকের ভিতর ছোট্ট হৃদয়টা কেঁপে ওঠে। অনামিকা সাদাফের কাছে ঘেঁষে বসে। সাদাফ পরপর লোকমা তুলে দেয় অনামিকার মুখে। খাওয়া শেষে সাদাফ যত্ন নিয়ে অনামিকার ঠোঁট পরিষ্কার জল দিয়ে মুছে কপালে চুমু দিয়ে বলে, কাজল চোখটা কি করেছ একবার দেখবে আয়নায়? যার জন্য সেজেছ তাকে তো দেখতেই দিলে না। এখন একটু থামো, বাকিটুকু আমার জন্য রাখো। অনামিকা ব্যস্ত হাতে চোখ মুছে। সাদাফ হালকা হেসে অনামিকার চুলগুলো বিনুনি করে তাতে গোলাপ গুজে দেয়। অনামিকা তখন তার কথাগুলো বলার জন্য উদ্যত হয়, কিন্তু সাদাফ থামিয়ে দেয়। অনামিকার কানের কাছে ফিসফিস করে বলে, বিয়ে করেই দূর দেশে চলে গিয়েছি। আজকে দেশে আছি 3 দিন। আমার বউয়ের এত কাছে থেকেও আমি বাসর করতে পারতেছি না। তোমার কি মায়া হয় না অনামিকা? অনামিকা গোল গোল চোখ করে তাকায়। বিয়ে হয়েছে 1 বছর, কিন্তু বিয়ের আগে প্রেম ছিল 5 বছর। ওই 5 বছরের রোমান্টিক বিষয়টার মতো ছিটে ফোটা সাদাফের মধ্যে দেখেনি অনামিকা। কখনো ওর চোখে কামনা ছিল না, কখনো চিন্তাতেও আসে নাই সাদাফ কি দুষ্টুমি করছে নাকি সিরিয়াস অবস্থায় আছে। অনামিকা সাদাফের দিকে খেয়াল করে। সাদাফ অনামিকার দিকে তাকিয়ে আগের মতোই বলে ওঠে, আশ্চর্য হচ্ছ কেন? সেজেগুজে আসছো প্রতিনিয়ত, কিন্তু সেজেগুজে কাউকে ঘায়েল করে দিচ্ছে সেটা বুঝছো না? অনামিকা ফির অবাক হয়ে তাকায়। চোখ নামিয়ে নেয় লজ্জায়। শাড়ির আঁচল টেনে মুখ লুকায়। সাদাফ হেসে ফেলে। দুষ্ট কথা দূরে সরিয়ে ভীষণ শান্ত গলায় বলে, জানো অনামিকা, এই ভীষণ দোষী মেয়েটাকে বিদেশের মাটিতে আমি প্রতিনিয়ত কল্পনা করতাম। দেশে এসে হঠাৎ অন্য রূপে দেখে আমার বুকের বাপাসটায় যে ধাক্কা লেগেছে তা আমি এখনো সামলিয়ে উঠতে পারছি না। আমাকে একটু জড়িয়ে ধরবে অনামিকা? বুকের বা পাশটায় একটু মাথা রাখবে? অনামিকা সাদাফের দিকে তাকায়। সাদাফের শান্ত মুখশ্রী অনামিকার হৃদয় তোলপাড় করে দেয়। এই একটুখানি আবদার তৃষ্ণার্থ হয়ে মনটা আহাজারি করে ওঠে। অনামিকা ঝাঁপিয়ে পড়ে সাদাফের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে মানুষটাকে। সাদাফ ওভাবেই বিছানায় গায়ে এলিয়ে দেয়। ভীতু চোখে ঢোক গিলে মাথা নত করে দাঁড়ালো অনামিকা। ঘড়িতে কয়টা বাজে কে জানে। উঠোনের রোদের যে তীক্ষ্ণ ঝাঁজ, সেই ঝাঁজে লঙ্কা পুড়ে ভর্তা বানানো যাবে। অনামিকা আপাতত ছোট মায়ের সামনে দাঁড়িয়ে সেই ঝাঁজ উপলব্ধি করতে পারছে। শরীর অসহনীয় আতঙ্কে কাঁপছে। হাতের তালু কচলাতে কচলাতে অনামিকা মিয়ে যাওয়া গলায় বলে, বড্ড ভুল হয়ে গিয়েছে ছোট মা। দয়া করুন, আমি কিছুক্ষণের মধ্যেই নাস্তা তৈরি করে ফেলব। এই একটিবার আমাকে মাফ করুন ছোট মা। ফরিদা রক্ত লাল চোখে অনামিকার দিকে তাকিয়ে থাকেন। অনামিকা ঘাবড়ে যায়। হঠাৎ বকাবকি, গালাগালি না দিয়ে এমন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন তিনি? আজ কি বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে? অনামিকার ছোট্ট হৃৎপিণ্ড ধুকপুক করে ওঠে। পায়ের তলার ঘাম ছুটে যায়। ফরিদা কাট কাট গলায় অনামিকার রগে রগে ভয় ঢুকিয়ে বলে ওঠে, কয়টা বাজে এখন? নাস্তা বানাবি নাকি দুপুরের খাবার? গরম খুন্তির ছাট পিঠে পড়লে বুঝবি কত ধানে কতটা চাল হয়।
মুখ চালানোর সাহস করলে এরপর জিভ টেনে ছিঁড়ে নিব। নর্দমার নোংরা কোথাকার। বাড়ির সাহেবের সাথে পীড়িত করেছিলি বলেই পার পেয়েছিস। ছি, তোকে দেখে অপঘৃণায় নাক বন্ধ হয়ে আসে আমার। গা গুলিয়ে উঠে। কি হয়েছে ছোট মা? সাদাফের গলা শুনে জিভে কামড় দিয়ে মনে মনে আল্লাহর নাম জপতে থাকেন ফরিদা। সাদাফ কি শুনে নিল কথা? ফরিদা আশঙ্কায় ভীত হয়ে পড়েন। অনামিকা ভাসতে থাকা টলটলে চোখের জল মুছে তড়িঘড়ি করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অনামিকা সাদাফকে দেখাতে চায় না দিনের পর দিন হয়ে আসা এমন জঘন্য ব্যবহার। অনামিকা শঙ্কিত হয়ে তাকায় দুয়ারে। মনে মনে ভাবে এসব সাদাফ না জানুক, এসবের সাথে ওর কখনো কোনোদিনও পরিচয় না হোক। সাদাফ যে অনামিকার দুঃখ, অপমান, অপবাদ সইতে পারবে না। ওর যে প্রতিবাদ করার শক্তিও নেই। এরা বাড়ির সব এক পেট। আম্মা বাবা বেঁচে থাকলে আজকে সাদাফের এই দিন দেখতে হতো না। এই বাড়ির রাজত্ব করবার অধিকারও তুলতে পারত না। বাড়ির দখল তো নিয়েছেই, সাদাফের সম্পত্তির দিকেও ছসে খাওয়ার লোভ হয়েছে এদের। অনামিকা এই সব সহ্য করতে পারে না। ভিতরে ভিতরে গুমরে শেষ হয়ে যায়। কার কাছে বলবে এই কথা? কেউই সাদাফের ভালো চায় না। শার্টের হাতা কুনুই অব্দি ফোল্ড করতে করতে ফরিদার সামনে এসে দাঁড়ায় সাদাফ। কি হয়েছে ছোট মা? পুনরায় বলে অনামিকার দিকে একবার তাকায় সাদাফ। ফরিদা না চাইতেও এক গাল হেসে বলেন, তেমন কিছু না বাবা। তুমি কোথাও বেরুচ্ছ বুঝি? সাদাফ কপালে লেপ্টে আসা চুলগুলো পিছনের দিকে ঠেলে বলল, হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি। বাড়িতে আর কতক্ষণ বসে থাকা যায় বলো? একটু ঘুরোঘুরি করি, বন্ধুবান্ধব সবাই আছে। ফরিদা খুশি হলেন কিনা বোঝা গেল না। তিনি সাদাফের কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ যাও বাবা। বাড়িতে পুরুষ মানুষ থাকলে নাকি দম বন্ধ হয়ে আসে তাদের। উনি এক প্রকার জোর করেই হো হো করে হেসে বললেন, দেখো না তোমার ছোট বাবাকে। সেই সকালে বেরিয়ে যায় আসে রাতে। তার নাকি বাড়িতে দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, ফাঁপড় লাগে। উনার কথার জের ধরে সাদাফও হাসল। পরপর বলল, অনামিকা তৈরি হও। অনামিকা চকিত তাকালো। কি বলছে সাদাফ? তৈরি হব মানে? কিসের জন্য? অনামিকা কচ্ছপের মতো ধীর হয়েই বোকা চাহনিতে তাকিয়ে থাকে। সাদাফ পরপর দুইবার রিপিট করে, তৈরি হও অনামিকা, দ্রুত যাও। ফরিদা অবাক চোখে চেয়ে দেখে একবার সাদাফকে তো একবার অনামিকাকে। তারপর বলে, ও কেন রেডি হবে? তার চেয়ে বরং তুমি শৈলী, রদু ওদের নিয়ে যাও। ওরা ঘুরতে ভীষণ পছন্দ করে। তোমার ছোট বাবা কড়া বারণ করেছে দেখে ওরা তো বেরোতেই পারে না। তুমি বরং ওদের নিয়ে ঘুরে এসো। অনামিকা তো ঘরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। ও তো বাড়ির বাইরে যায় না। কত বলি একটু ঘুরে আসি। না, সে দিব্যি সুখেই আছে, ঘরেই থাকবে। ফরিদা মিষ্টি হেসে পরপর ডেকে উঠলেন, কইরে শৈলী রদু এদিকে আয়। তোর ভাইয়া তোদের ঘুরতে নিয়ে যাবে। কইরে? সাদাফ গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলে উঠে, ওদের অন্যদিন সময় করে নিয়ে যাব। আজ অনামিকা যাবে। আর আমাদের জন্য রান্না করতে বারণ করছি মা। আমরা বাইরে থেকে খেয়ে আসব। ওনার সাথে কথা শেষ হলে সাদাফ অনামিকার দিকে ইশারা করে। অনামিকা ইতস্তত করে, বিড়ম্বনায় পড়ে যায়। যাবে নাকি যাবে না? এমনিতেই যে বাক্যগুলো শোনা হয়েছে, এখন কি তার মতের বিপরীতে সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে? অনামিকা ফরিদার দিকে তাকান। বেচারি সাদাফের সামনে ইনিয়ে বিনিয়ে কত কথা বলেই তো হাসছে, কিন্তু ভিতরে ভিতরে যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তা বড্ড বুঝতে পারছে অনামিকা। আর এই গরম ছাই যে উনি অনামিকার শরীরে যে কোনো সময় সুযোগ পেলেই বর্তাবেন তাও অনামিকা হাড়ে হাড়ে জানে। অনামিকার চুপটি মেরে দাঁড়িয়ে থাকা দেখে সাদাফ ধমকে ওঠে। সেই ধমকে ফরিদা কেঁপে উঠেন। অনামিকা তাল বেতাল পায়ে দৌড়ে যায় ঘরে। ফরিদা শেষবারের মতো হেসে বলেন, তোমাকে তো বললামই ওর বাইরে যেতে কত শত বাহানা। ওর ঘর পছন্দ, তুমি তো শুনলেই না। আমি বলি কি শৈলী ওদের ডাকি?
সাদাফ ওসবে আগ্রহ না দেখিয়ে বলল, আসি। কেমন? দোতলার সাদাফের মায়ের স্মৃতি বিজড়িত ঘরে বাড়ির সকলে আড্ডা বসিয়েছে। মানুষের সমাগমে ৮-৭ ফ্লোর। কেউ ফ্লোরে পা ছড়িয়ে বসে আছে, কেউ বা সোফায় পায়ের ভাঁজে পা গুটিয়ে। আড্ডার বিভিন্ন টপিক থাকলেও মূলত তখনই আড্ডা জমে উঠে যখন ফরিদা নাক শিরকে অনামিকার ব্যাপারে বলেন, ন্যাকা ষষ্ঠী আজকাল তো নেওয়া যাচ্ছে। ঘুম থেকে বেলা করে উঠছে, রান্নাবান্নায় তার মন নেই। আজকের খাবারই তো শৈলী শাওন অনলাইন থেকে অর্ডার করে আনলো। তোরা কিছু কর তো, আমার এসব ভালো লাগছে না। দেখলেই গা পিত্তি জ্বলে যাচ্ছে। ওই মেয়েকে তো আমি শিক্ষা দিবি, কিন্তু এখন রান্নাবান্না উচ্ছনে গেলে আমরা খাবো কি? সাদাফের সামনে তো ওর টিকিটা ছোঁয়া যাচ্ছে না। ইদানিং সাদাফ হেসেলেও ঘুরোঘুরি করছে। নীলুফাইয়া বড় হা করে সেকি বলে সুর তুলে বলেন, তুমি কিছু বলনি বড়? ওরে সাদাফের সামনে কেন বলবে? আড়ালে নিয়ে জম্পেশ করে ২-৩ ঘা লাগিয়ে দিবে। সাদাফ আসার পর থিকা আমার সামনে এখনো পড়ে নাই, নয়তো আচ্ছা মতন লাগিয়ে দিতাম। নীলুফার কথায় বিরক্তি প্রকাশ করে শাওন। এই একজন মানুষকে ২ চোখে সহ্য করতে পারে না শাওন। না কথা সহ্য হয় না মানুষটার ছায়া। কিভাবে যে আম্মা এসব সহ্য করে শাওন ভেবে কুল কিনারা পায় না। নীলুফা ফরিদার আপন ছোট বোন। ফরিদার নিজের স্বামীর সাথে পরকীয়ায় জড়িয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেন। যেদিন ফরিদা এই কথা নিজের স্বামীর মুখে শুনলেন সেদিন থেকেই তিনি নিরুত্তর। কোনো প্রকার টু শব্দ করেন নাই। কিন্তু এই এত বড় সত্যি শাওন মেনে নিতে পারে না। মায়ের প্রতি বাবার অন্যায়ের বিরুদ্ধে তীব্র ঘৃণা জমে আছে ওর মনে। নীলুফা শুরুতে কথায় কথায় শৈলী রোদুর গালে জোরে টিপে ব্যথা দিত। এখন শাওনের বর্তমানে সেই সুযোগ পায় না। শাওন আচ্ছা করে ঝেড়ে অপমান করতে ২বারও ভেবে দেখে না। এবারও ঠিক তাই করল। আপনার মুখে কি ভালো কথা আসে না, নাকি আপনার কবুতরের মতো পিত নেই? কতবার বলবো আপনাকে আমাদের বাড়ির কোনো সদস্যের উপর বিন্দুমাত্র নাক আপনি গলাবেন না। মুখে কুলু পেটে থাকবেন, নয়তো ভালো হবে না। নীলুফা থেমে গেলেন। একবার ঠোঁট বেঁকে ভেঙচি কাটলেন। মনে মনে ঝাড়লেনও হয়তো। শৈলীর পায়ে ঝিঝি ধরায় বড় বাবার ২ মেয়ের মধ্যে বসে বলল, বাদ দে ভাইয়া। আম্মু কিন্তু ঠিকই বলেছে, এত রান্না কে করবে? ঘরের কাজও তো কম নয়। এই কদিনের জন্য হেল্পিং হ্যান্ড খুঁজতে গেলেও বড় অঙ্কের নোট গুনতে হবে। বাবার তো চাকরি নেই, বড় বাবা প্যারালাইজড। আমাদের মাঝে কেউই চাকরির জন্য প্রাপ্তবয়স্ক নই। এই যে আমাদের মাঝে বড় বাবার ২ মেয়ে পূর্ণ আর পূর্ণ আপু। কেবল পড়াশোনা শেষ হবে, এখনো ১ বছর বাকি। আমাদের তো আরো দেরি। তাই ওসব বড় অঙ্কের নোটের ডাট আমাদের নেই। সাদাফ ভাইয়াই একমাত্র ভরসা। টাকা পয়সার দিক দিয়ে আমাদের ওস্তাদ। আর ওর বউ রান্নায়। কিন্তু এখন দুজনেই কাছাকাছি আছে। কারো উপরেই আমাদের কর্তৃত্ব এখন চাইলেও ফলাতে পারবো না। তাহলে আমাদের এখন সেকেন্ড অপশনটা কি হবে? আমাদের তো চলতে হবে ভাই। পরের বিষয় পড়ে না হয় কেবল আম্মু। ওরে শাস্তি দিবে নাকি কি করবে সেটা পড়ে। সাদাফ ভাইয়া তো আর এক্ষুনি মালয়েশিয়া ব্যাক করছে না। পূর্ণ এক প্রস্তুর ভেবে বলল, নীলুফা আন্টি এই কয়েকদিন রান্না করুক। উনি তো শুয়ে বসেই দিন নেন। আমাদের মধ্যে তিনিই তো এক প্রকার আয়েশি মানুষ। নীলুফা তোরাক করে তাকালেন। পূর্ণর কথায় ছাতো করে উঠে বললেন, আর কেউ তো এই কথা কওয়ার সাহস পায় না। তুমি ক্যাডা আমারে কনের আমি শুইয়া বৈশা দিন পার করি? রুমন আসুক আজকে, তোমার সাহস আমি কমায় দিমু। ফরিদা নাক খিচে বললেন, থাম্মি নীলুফা। পূর্ণ ছোট মানুষ, ওর কথা ওর ছোট বাবার কানে দেওয়ার কি দরকার? যা তুই ঘরে যা। নীলুফা রাগান্বিত হয়ে বললেন, ওর পেখম বজাইছে, ওরে শুধরে যাইতে কইও বড় আপা। আমি কিন্তু এত সব মাইনা নিমু না। নীলুফা ধূপধাপ পা ফেলে ফুসতে ফুসতে সিঁড়ি বেয়ে নিচে নামেন। ফরিদা ফোঁস করে শ্বাস ফেলেন। পূর্ণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠে, আস্ত খাটাস বেটি। শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। বাবার নাম ধরে কেমনে ডাকে? উনার থেকে বাবা বয়সে কত বড়। বেহায়া একটা।
রোদু ফিসফিস করে বলে, আসতে বলো আপি। উনি কানে একটু বেশি শোনেন। কই থেকে শুনে দৌড়ে আসবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে। পাশের বাড়ির আন্টিদের সাথে কেমন করে দেখো না। পূর্ণ ফরিদার দিকে তাকিয়ে বলে, তারপর কিভাবে কি ভাবছ ছোট মা? ফরিদা টিভির দিকে তাকিয়ে থাকেন। হুটহাট তুমি কি যে করে বসছো সাদাফ, আমি কল্পনাও করতে পারছি না। এভাবে বাড়ি থেকে বেরোনো কি ঠিক হলো বলো? বাড়িতে কোনো অঘটন না হলে হয়। সাদাফ বড় বড় চোখ করে তাকিয়ে বলে, কানের কাছে এসব নিয়ে আর একবার ধ্যান ধ্যান করবে তো তোমাকে এখানে একা রেখে চলে যাব। সাদাফ দম নেয়, ফের বলে উঠে, আমি যতদিন আছি ততদিন ঘুরব, বেরাবো, টই টই করব, সিনেমা দেখব, যা মন চাইবে তাই করব। কোনো সমস্যা? অনামিকা দুই দিকে মাথা নাড়িয়ে অবুঝ শিশুর মতো হয়ে বলে, না, কোনো সমস্যাই নাই। তারপর কতক্ষণ ঠিক ওভাবেই চলে যায়। নীরব পথের বাঁকে নীরব হয়ে উঠে দুজন। অনামিকা, তুমি কি ফুল চিনো? খোলা আকাশের দিকে তাকিয়ে বলে সাদাফ। অনামিকা বেখেয়ালি হয়ে বলে, চিনি তো। কিন্তু কেন? সাদাফ অনামিকার ঠোঁটের দিকে তাকায়। পলকহীন চোখে তাকিয়ে বলে, কি কি ফুল চিনো তুমি? অনামিকা সাদাফের বোকা বোকা কথায় একগাল হাসে। বাতাসে উড়ে জ্বালাতন করা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, তুমি বলো। সাদাফ দুহাত বাড়িয়ে অনামিকার কানের পিঠে গুজে রাখা চুলগুলো এলোমেলো করে দেয়। তারপর বলে, অনামিকা নামের ফুল চিনো? অনামিকা মিষ্টি হাসে। নীরবে চেয়ে থাকে সাদাফের দিকে। সাদাফ অনামিকার হাত ধরে হাঁটতে থাকে। অনামিকা বিরক্ত হয়ে বলে, চুলগুলো জ্বালাচ্ছে তো, গুজে রাখি। সাদাফ শান্ত গলায় বলে, তুমি কি জানো আমার খুব হিংসা হচ্ছে। ওই চুলগুলো আমি হলে কতবার তোমাকে ছুঁয়ে দিতে পারতাম বলো। অনামিকা সাদাফের দিকে তাকায়। পুরনো স্মৃতি মনে পড়তেই বলে উঠে, জানো সাদাফ, তুমি একটুও পরিবর্তন হও নাই। আমার আগে সাদাফি রয়ে গেছ। খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে শরীরে শিরশিরে অনুভূতি জাগিয়ে দিচ্ছে। সারাদিন পর গোসল সেরে বিছানায় মাত্রই বসেছে অনামিকা। চুলের পানি পড়ে বিছানার চাদর ভিজে যাচ্ছে। অনামিকা আলগোছে চুলগুলো সামনে এনে শুকনো গামছা জড়িয়ে রাখল। সাদাফ এখনো গোসল সেরে বের হয় নাই। সাদাফের কথা মনে পড়তেই অনামিকার চোখ পড়ল পায়ের চকচকে নুপুরের দিকে। হাঁটতে হাঁটতে পথের বাঁক শেষ হতেই সামনে আসে নদী। পোষণা নদী। স্কুল শেষে সেই পথের বাঁক ধরে কতবার যাওয়া হয়েছে তার হিসেব নেই। আজও সেই পথে, সেই চিরচেনা বাঁকে গিয়ে পুরনো কথা মনে পড়েনি। আজ মুহূর্তগুলো ছিল আলাদা, পুরনো দিনের থেকে ব্যতিক্রম। পবিত্র ছোঁয়ার ভালোবাসায় সিক্ত। অনামিকা সেসব মনে করতেই মনলেজের দুই হাতে চোখ আড়াল করে নেয়। ফ্লোরের দিকে ঝুলিয়ে রাখা পা গুটিয়ে বসে। না চাইতেও কল্পনায় ধরা দেয় সেই মুহূর্তগুলো। সাদাফ হাত বাড়িয়ে ডুবো নৌকোয় বসালো। নৌকোয় উঠতে গিয়ে পানি থই থই করে উঠতেই সাদাফ এক লাফে নৌকোয় উঠে অনামিকার পাশে বসল। হঠাৎ পকেট থেকে এক জোড়া নুপুর বের করে অনামিকার সামনে ধরল। অনামিকা ঘাবড়ে গেল না। আজকের দিনটা ভীষণ রকমের অজানা সুখকর মুহূর্তের, আনন্দের, শরতের মেঘের মতো খুনসুটির। তাই অপ্রস্তুত বিষয়ে মোটেও ঘাবড়ে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে অলক্ষীর উপাধি নেয়নি অনামিকা। সাদাফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুমি জানতে? অনামিকা মাথা নাড়িয়ে বলল, তোমার প্রেম সাগরে আর উথাল পাথাল ঢেউ উঠেছে। সেই ঢেউয়ের মাঝে আমি মুখ থুবড়ে পড়ছি বারবার। নিজেকে নতুন করে কিশোরী অনামিকা মনে হচ্ছে। সাদাফ আশ্বস্ত হল নুপুরের কথা এই মেয়ে জানে না। প্রতিদিনের নিয়ম ভেঙে কয়েকবার অনিয়ম হওয়ায় এখন অনুভূতিরা স্থিতিশীলতা বজায় রাখতে চাইছে। সাদাফ হাসল। অনামিকা ভাবল সাদাফ অতক্ষণ নুপুর ধরে আছে ওকে দেওয়ার জন্যই। অনামিকা হাত বাড়াল। সাদাফ ওর হাতে না দিয়ে সযত্নে পায়ে পরিয়ে দিল। অনামিকা চমকাল। ঈষৎ কেঁপে উঠল। লজ্জায় হাবুডুবু খেয়ে এদিক ওদিক তাকাল। চোখ পিটপিট করে পায়ের দিকে তাকাল। নিজেকে সামলাতে না পেরে লজ্জায় মরে যেতে ইচ্ছে করল অনামিকার। তারপর
অনামিকা চোখ খুলল, পায়ের দিকে চেয়ে দেখল আবার নূপুর জোড়া পায়ের গোড়ালি ছুঁই ছুঁই করছে। ঝুনঝুন শব্দে ঘরটা ভরিয়ে তুলতে মন পিপাসায় তৃষ্ণার্থ হলেও সেই সুযোগটুকু সাদাফ রাখেনি। পায়ে নূপুর পরিয়ে দেওয়ার আগেই সেগুলো খুলে নদীতে ছুঁড়ে মেরেছে। সাদাফ ঘরে আসল। অনামিকার সাথে চোখাচোখি হতেই সাদাফ চোখ রাঙিয়ে তাকাল। সেই চাহনিতে অনামিকার ঠোঁট উল্টে রইল। সাদাফ চুলগুলো ঝাঁকি দিয়ে আলগা পানি ঝেড়ে ক্ষীণ রাগ নিয়ে বলল, বোকার মতো নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলে কেন? সাঁতার শিখতে নাকি অল্প বয়সে মরার শখ জেগেছিল? সাদাফ অন্যদিকে তাকিয়ে টিটকারি সুরে বলল, মাইয়া মানুষের তো আবার শখের শেষ নাই। অনামিকা অপমান চোখ মুখ খিচে মেনে নিল। উপরে মেনে নিলেও মনে মনে সাদাফকে আচ্ছা মতো ধুয়ে দিল। তোমার জন্যই তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। মাটির নিচে ডেবে গিয়ে লাজ লজ্জার মাথা মাটি পুঁতে দিতে ইচ্ছে করছিল। সামনে নদী ছিল, অত সব কি আর খেয়াল ছিল? আমি তো শুধু তোমার চোখের সামনে থেকে লুকাতে চাইছিলাম। একটু সময়ের জন্য নিজেকে সামলিয়ে নিতে চাচ্ছিলাম। এতে নদীতে লাফ দিয়েছি তাই কি হয়েছে? ওখানে তো আর থই থই পানি ছিল না। জাস্ট কাদাতেই গড়াগড়ি খেয়ে এসেছি। ধুর ধুর, অলক্ষী উপাধি না পেলেও বোকা উপাধি ঠিকই লেগে গেল। সাদা ফিরতি চোখ রাঙিয়ে বলল, মনে মনে কি বকছো? সরে বসো। আরেকটু ঘুরোঘুরি করতাম দিলে দফা রফা বাজিয়ে। ভাগ্যিস ওখানে অন্য কোনো লোক ছিল না। তাহলে এক কথায় বলে দিত এই ভদ্র ছেলেটা কি পাগল মেয়ের সাথে সংসার করছে। অনামিকা ঠোঁট উল্টালো, গাল ফুলিয়ে বলল, পাগলও বললে? সাদাফ অবাক হয়ে বলল, আমি কখন বললাম? লোকে বলতো। অনামিকা নাক টেনে কিছু বলতে যাবে তার আগেই সাদাফ শান্ত গলায় বলল, একদম মুখ লুকিয়ে কান্না করবে না। তোমাকে কিন্তু এখনো আমি বকা দেই নাই। অনামিকা শুনল, চুপচাপ বসে রইল। রোদু ভিজানো দরজার আড়ালে শটান হয়ে দাঁড়িয়ে ওদের কথা কান পেতে শুনছিল। ঘরের ভিতর থেকে অস্পষ্ট আওয়াজ ভেসে আসছিল। পূর্ণ আঁকিঝুঁকি কমিয়ে দিয়ে বলল, কি বলছে ওরা? শুনলি কিছু? রোদু সরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, সাদাফ ভাইয়ের মুডটা ভালো নেই। সাদাফ ভাই ওকে বকছে কোনো একটা কারণে। আর অনামিকা কাঁদছে ফেচফেচ করে। পূর্ণ ভেবে বলল, আমার মন বলে ওদের বনিবনা ভালো যাচ্ছে না। নয়তো হুটহাট বলা নেই কওয়া নেই ওকে নিয়ে ঘুরতে যাবে কেন? রোদু পূর্ণ আপুর কথা ভাবল, কিন্তু ওর ছোট্ট মাথায় অত কথার মানে ঢুকল না। পূর্ণ রোদুর হাত ধরে সাবধানে বড় বড় পা ফেলে বলল, চল এখান থেকে। এখন আর কথা বলিস না, ধরা পড়ে যাব। পরে ভেবে দেখবনি সবাই মিলে। আচমকা মনে একটা প্রশ্ন খুঁতখুত করে উঠতেই রোদু জিজ্ঞেস করল, আচ্ছা পূর্ণ আপু ওরা কাদা দিয়ে মেখে আসলো কই থেকে? এই অ্যাক্সিডেন্ট করেছিল? না, কাটাছের আর চিহ্ন নেই তো। শুকনো দিনে কাদা ছড়াছড়ি করলো কই থেকে? পূর্ণ ফিক করে হেসে বলল, কি জানি বাবা। এই গেও ভূতকে দেখে কেউ ভয় পেয়েই কাদা ছুঁড়েছে কিনা। রোদু পূর্ণ আপুর কথা উপেক্ষা করে বলল, তাহলে সাদা ভাই? পূর্ণ অত সব না ভেবে উত্তর দিল, বেচারি বউকে বাঁচাতে গিয়ে ফেসে গিয়েছিল হয়তো। এখন কথা কম বল তো রুদু। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সাদাফ উঠে গিয়ে দরজা লাগিয়ে আসতেই অনামিকা মুখ খুলল, আমি বাইরে যাব। সাদাফ অবাক হয়ে বলল, আমি তো ভাবলাম তুমি বোবা হয়ে গিয়েছ। এতক্ষণ মুখে যে কুলু পেটেছিলে। যাক, তাও অবশেষে কথা শুনলাম। অনামিকা অভিমান চোখে সাদাফের দিকে একবার চেয়ে দেখল, তারপর বাইরে বের হলো। অন্য দিনের তুলনায় আজকের রাত ঘন কুচকুচে কালো। হাঁটতে গিয়ে বেগ পোহাতে হচ্ছে। অনেক দিনের অভ্যেস বিধায় অনামিকা চোখ বুঝেই হাঁটছে। এই অন্ধকারে চোখ খোলা রাখলেও কিছুই দেখা যাবে না। হেসেলের সাথে টিউবওয়েল, তার পিছনে বাথরুম। সবাই ওখানেই যাতায়াত করে। পুরনো দিনের শিল্পীদের দিয়ে বিল্ডিংয়ের নকশা করানো হয়েছিল কিনা, তাই ঘরের সাথে লাগোয়া বাথরুম এই বাড়িতে নেই। অবশ্য তাতে খারাপ লাগে না কারো। আগে ভাগেই ঘুমিয়ে যাওয়ার অভ্যেস আছে সবার। শুধু রাত্রিরে অনামিকাই জেগে থাকে।
তাই ওসবে কারো মাথা ব্যথাও নেই। বাথরুম থেকে ফিরে আসার সময় খেয়াল হলো হেসেলে কেউ আছে, কেউ শব্দ করে কোনো কিছু করছে। অনামিকা উকি দিয়ে দেখতেই পিছন থেকে কেউ এসে শক্ত হাতে অনামিকার কুনোই ধরল। ক্ষীণ ব্যথায় অনামিকা শব্দ করে উঠল। সেই শব্দ মিলিয়ে গেল অন্ধকারেই। হেসেলে থেকে মোমবাতি হাতে এগিয়ে আসলো নীলুফা। অনামিকার পিলে চমকে উঠল। মোমবাতির আলো অনামিকার হাত ধরে রাখা মানুষটার উপর পড়তেই অনামিকার ঢোক গিলল। ঠিক সেই সময় কানে ভেসে আসলো সাদাব ডাকছে। মুহূর্তেই মধ্যেই মোম নিভে গেল। দুজন মিলিয়ে গেল অন্ধকারে। অনামিকা ঠায় দাঁড়িয়ে রইল। ওর হাত পা কাঁপছে, চোখ বড় বড় হয়ে গিয়েছে। সাদাব ধীর পায়ে ফোনের ফ্ল্যাশ নিয়ে অনামিকার সামনে এসে দাঁড়িয়ে বলল, একটু রাগ দেখিয়েছি বলে অন্ধকারে বের হতে হবে? চলো। সে রাতে ঝড় হলো, আঙিনে জোরে তুফান চলল। রাতভর ভারী বর্ষণ। আচমকা বিজলিতে দেখা গেল উঠোনের মাঝে পানি জমে একাকার। উত্তর দিক থেকে আসা দমকা হাওয়ায় ওপাশের এক বেড়া উল্টে গিয়েছে। বাড়ির বাইরে গাছ মরমর করে ভেঙে পড়ার শব্দ। অনামিকার মনে এই ঝড় স্থায়ী হল। অজানা সংশয়, ভয় ভীতি ঘিরে ধরল ওর ছোট্ট মনকে। এই সংসার সাদাফের মার অধিকার, নিজ হাতে নিজের মনের মতন করে গড়া। অনামিকার যেদিন বিয়ে হলো সেদিন রাধিকা অনামিকাকে নিজের কাছে ডাকলেন। সেদিনই এমনি চড়া বৃষ্টি। বৃষ্টির শব্দে ভরে উঠেছিল জগৎ। অনামিকা ইতিম, বাবা মা নেই। থাকার মধ্যে বাবার এক বন্ধু ছিলেন, তার কাছেই ছোট থেকে বেড়ে ওঠা। দাদার বাড়ির ভিটে মাটি ছাড়ার পর সেখানে আর ঠাঁই হয় নাই। এরপর মাতুলে গিয়েও একই অবস্থা। ঘরজামাই তারা রাখবেন না। শেষমেশ কোনো উপায় না পেয়ে মাতার ভাইদের কাছে নিজের প্রাপ্য অধিকারটুকু চেয়েছিলেন, তাতে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। মা হুমকির শিকার হন। সে বছরই নিজের কাছের ভাই বোনদের কাছে এমন জঘন্য ব্যবহার মেনে নিতে না পেরে পরপর 3বার স্ট্রোক করে অনামিকার মা মারা যান। বাবা একা হয়ে পড়েন। সব চলে গেলেও অনামিকার মা ছিলেন তার আত্মা, শান্তি, সুখ দুঃখের সাথী। অনামিকার বাবা যেন দুচোখে নিঃস্ব দেখেন। তারপর তিনি যতদিন বেঁচে ছিলেন বিষণ্ণ মুমূর্ষু গুগুর মতো দিন পার করেছেন। অনামিকা একান্তই সুখ দুঃখের সাথী কখনো পেয়ে ওঠে নাই। ছোট সময় থেকেই একের পর এক সব কাছের মানুষকে বিদায় দেওয়া হয়েছে। এতগুলো ধাক্কা পেতে গিয়ে অনুভূতি পোতা হয়ে গিয়েছে ওর। কারো কাছে দুঃখ প্রকাশ করে ভালো থাকা যায়, কারো কাছে সুখ ভাগ করে নিয়ে আহ্লাদী হয়ে উঠা যায়, সেই অনুভূতি কখনোই অনামিকার ছোট্ট জীবনে আসে নাই। সমস্ত কিছু নিজের মধ্যে চেপে গিলে বড় হতে হয়েছে। তারপর কৈশোরকালে অক্টোবরের কাশফুল হয়ে সাদাব চলে আসে। ওই সময়টা ছিল অনামিকার কাছে দুরন্ত ছটফটে পাখির মতো, জঙ্গলে ফুটে ওঠা জীবন্ত ফুলের মতো, বেনুনিতে আটসাট না হয়ে উঠতে থাকা চুলের মতো। রাধিকা সব জেনে শুনেই অনামিকাকে ঘরে তুলেছেন। সেদিন অনামিকা রাধিকার পাশে বসে কেবলই মা ডাকার সুখ ফিরে পেয়েছিল। অনামিকার সুখকর তৃপ্তির ডাক শুনে সেদিন রাধিকা অসুস্থ শরীরে ক্ষীণ হাসলেন। অনামিকার মাথায় হাত বুলিয়ে বললেন, জীবনটা বড়ই বিচিত্র। বহুত চড়াই উতরাই সহ্য করতে হয়। এত আত্মত্যাগ করে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েও কখনো কোনোদিনও মানুষের প্রিয় হয়ে উঠা যায় না। বুদ্ধিমানরা কখনো সবার প্রিয় হয়ে উঠতে চায়ও না। সংসার অদ্ভুত মায়ের জিনিস। কথা বলতে গিয়েই রাধিকা মরণকাশ কেসে উঠলেন। দিনকাল একদমই ভালো যাচ্ছে না তার। তোর ডাক এলো কিনা দুয়ারে। রাধিকা মনের কথা রেখে অনামিকাকে ফির বলতে লাগলেন, মনে রেখো কখনো অন্যের সংসার নিজের হয় না। এই যে এত মায়া করে শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই সংসার গুছিয়ে রেখেছি, এই সংসার কখনোই তোমার নয়। আমি চাইলেও তোমার উপর চাপিয়ে দিতে পারি না। তুমি সযত্নে তোমার সংসার সাজিয়ে নিবে। তুমি এই বাড়ির বউ, এটা যেমন সত্য তেমনি এটা সত্য, তুমি সাদাফের বউ। বাড়ির সবার মন রক্ষা করতে গিয়ে আমার ছেলেটাকে কখনো কষ্ট দিও না। ওকে অশান্তিতে রেখো না। নিজের সংসার তৈরি করতে গিয়ে, নিজের স্বামীকে ভালো রাখতে গিয়ে যদি এই বাড়ি ছাড়তে হয় তবে তুমি তাই করো।
কখনোই দুই নৌকোয় পা রেখে চলা যায় না। তুমি যদি ভালো থাকো কিংবা থাকতে চাও তোমাকে কেউই সহ্য করতে পারবে না। তাই সংসার পরিচালনায় নিজের বুদ্ধি, বিবেক আর স্বামীর পরামর্শই একমাত্র উপায়। মনে রাখবা, সংসার সুখের হয় রমণীর গুণে, ভালো পত্নী যদি থাকে তার সনে। অনামিকা জড়ো হওয়ার বৃষ্টিতে চোখ বুজল। এই বৃষ্টি সেই বৃষ্টির ছোঁয়া দিয়ে গেল যেন। সাদা ফেল ধীর পায়ে। অনামিকার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ঘুমাবে না? আর কতক্ষণ এভাবে উদ্ভ্রান্তের মতো বৃষ্টি দেখবে? অনামিকা ভীষণ ক্লান্ত গলায় জানালো, আমাকে একটু সহজ হতে শেখাবে সাদাফ? মনের কথাগুলো যেন তোমার সাথে শেয়ার করতে পারি। আমাকে একটু সংসার শেখাবে সাদাফ? তোমার সাথে যেন সংসার বাঁধতে পারি। সাদাফ চমকাল। বিজলি চমকে উঠে যেমন। সাদাফ বিচলিত গলায় জিজ্ঞেস করল, হঠাৎ? অনামিকা অশান্ত মনের আর্জি জানিয়ে বলল, আমাকে নিজের করে নাও না সাদাফ। এই হঠাৎ শব্দটা যেন আমাদের মাঝে আর না আসে। অনামিকা সাদাফের নীরবতা বুঝে পিছন ফিরে তাকায়। সাদাফ দাঁড়িয়ে আছে মোহের ন্যায়। অনামিকা খেয়াল করে সাদাফের চোখ মুখ জুড়ে মায়া মাধুরী, অচেনা মাদকতা। অনামিকা যেচে সাদাফের কাছে এগিয়ে যায় না, বরং শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সাদাফের গতিবিধি লক্ষ্য করে। এই প্রথম সাদাফ অনামিকার শরীরের ভাঁজে ভাঁজে শিহরণ ছড়িয়ে দিতে এগিয়ে আসে। অনামিকার হৃদয় ধুকপুক করে ওঠে। অনামিকা সাদাফের প্রতিটা ছোঁয়ায় হারিয়ে যায়, স্বস্তি পায়। সাদাফ ভালোবাসায় পবিত্রতা ছড়িয়ে দেয়। এই বৃষ্টি সাক্ষী হয় সেই পবিত্রতার। সকালটা আশ্চর্য রকমের শান্ত। রাতভর বৃষ্টির পর আঙিনায় পড়ে থাকা পাতা, ডালপালা, ভিজে দেয়াল, ভেজা মাটির গন্ধে যেন অন্যরকম প্রশান্তি। ঘরের চাল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে এখনো। হেসেল ঘরের চালের উপর এক জোড়া কবুতর কেবলই পাক মেলে দিয়েছে। রাতভর বৃষ্টির তোলপাড়ে ওদের ছোট্ট ঘর ভিজে যাওয়া ঠেকাতে বিষণ্ণ পলকহীন চোখে চেয়েছিল কিনা। কলপাড়ের দিকটায় সবুজ শেলা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাতে কারো অনাকাঙ্ক্ষিত পা পিছলে পড়ারও দাগ ফুটে আছে। অনামিকা ভোরে ঘুম ভাঙতে দেখল সাদাফ জানালার পাশে বসে আছে। জানালার বাইরে তাকিয়ে আছে অনেকক্ষণ হলো। অনামিকা চোখ কচলে ফের ওর দিকে তাকাতেই খেয়াল হলো সাদাফের মুখে অদ্ভুত এক নিঃশুভ ভাব। শান্ত মুখশ্রী, অথচ মুখটা জুড়ে কত শত মায়া। অনামিকা চেয়ে রইল সাদাফের দিকে। পরপর মনে হলো এভাবে 1000 বছর চেয়ে থাকলেও লোকটার মুখের মায়া কমবে না, বরং আরো সুপুরুষ মনে হবে। অনামিকা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে কফি বানিয়ে নিল। কফি বানাতে গিয়ে খেয়াল হলো হেসেলের অবস্থা করুন। খুন্তি, বটি, ছুরি, পাতিল, মশলাদানি সব জিনিসের উপরই এক প্রস্তর ফ্যাকাশে ছিটিভাব পড়ে আছে। উনুনের অবস্থা কয়লা দিয়ে মাখামাখি, ছাই উঠানো হয় নাই। তার উপরেই আবার রান্না চাপানো হয়েছিল, ফলে যা হবার তাই হয়েছে। পুরোটা ঘর ধোয়া ধোয়া গন্ধে ভরপুর। বৃষ্টির দরুন গন্ধ আরো তিক্ত হয়ে উঠেছে। অনামিকা হাফ ছেড়ে হিটারে কফি বানিয়ে চলে আসলো। সংসার মানেই রান্নাঘরে কাটানো জীবন ভেবে আর এই বাড়ির মানুষের প্রতি করুণা না করলেই নয়। উনুনের আছে যাবৎ জীবন পুড়ে ছাড়খাড় করে আফসোস করার মতো সুখ না থাকলেও জীবন সুন্দর। সংসার তো এমন নয়, এমন হওয়ার কথাও নয়। সংসার তো একে অপরের সহযোগিতার চিত্রায়িত রূপ। সেখানে তো হিংসা, ঘৃণা, প্রতিহিংসা, লোভ থাকার কথা নয়। সংসার মানেই তো সৌহার্দ্যের সংমিশ্রণে সুন্দরতম শোভন। অনামিকা ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। এমন শোভন এই বাড়িতে আশা করাটা বোকামি ব্যতীত কিছুই না। অনামিকা বিছানায় উঠে বসে সাদাফের গা ঘেঁষে গায়ে হালকা চাদর টেনে বলল, মুখটা ভার করে আছো? কি নিয়ে চিন্তা করছো? সাদাফ শান্ত চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, ঢাকায় যেতে হবে একদিনের জন্য। তোমার জন্য চিন্তা হচ্ছে? একা থাকতে পারবে? ওরা তো আমার জন্য তোমার প্রতি করুণা করে, ভালো ব্যবহার করে। আমি না থাকলে যে তোমার কি হবে? এই কথায় না চাইতেও অনামিকার বুকের ভেতরটা কেঁপে উঠল। এতদিন ধরে যার জন্য শূন্যতা ছিল,
সেখানে আজ যেন কেউ আলতো করে হাত রাখল। অনামিকার মন প্রাণ ভিজে উঠল সাদাফের চিন্তিত বার্তা শুনে। অনামিকা কতক্ষণ মুখ ফুঁড়ে কথা বলতে পারল না, জোরটায় আটকে গেল। বাইরে তখন সূর্যের প্রথম আলো উঠছে, গাছের পাতায় জমে থাকা জলের ফোঁটা ঝলমল করছে। অনামিকা জানালার পাশে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চিনতে লাগল। সাদাফের ভাবনা অনামিকাকে আরো ভাবিয়ে তুলল। অনামিকা ভাবল, হয়তো এটাই সংসারের শুরু। মায়া, ভয় আর ভালোবাসার এক নীরব মিশ্রণ। ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখলে লোকে তো বলবেই, বিষিয়ে তিক্ত করে তুলবে। অনামিকার হঠাৎ গত রাতের কথা মনে পড়ল। নীলুফার নীরব চাহনি যেন তক্ষুনি অনামিকাকে গিলে ফেলবে। ভাগ্যিস সাদাফ ছিল। সাদাফ না থাকলে সত্যিই কি হতে পারে ভেবে অনামিকা শিউরে উঠল। সাদাফ এক গাল হেসে অনামিকার কাঁধে হাত রেখে বলল, এত ভেবো না তো, আমি আছি তো তোমার সঙ্গে। নিজেকে কখনো একা ভাববে না, তোমার সাদাফ তোমার সাথেই আছে। অনামিকা অনামিকা মুখ তুলে তাকালো। ওর চোখে তখন শান্ত জল চিকচিক করছে। সাদাফ অবাক হয়ে অনামিকাকে একটু খোঁচা মেরে বলল, রাতেও কেউ কি এভাবে কেঁদেছিল যখন তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়েছিলাম? অনামিকা সরু টলমলে চোখে সাদাফের দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নেয়। সাদাফ ফের অনামিকার বাহুতে ছুঁয়ে দিয়ে বলে, বাহারে। লজ্জায় লাল টুসে বউ আমার ব্লাস করছে। অনামিকা আর মেনে নিতে পারে না। রাতের সুখকর মুহূর্ত চোখের সামনে ধরা দিতেই নিয়ে পড়ে সাদাফের বুকে। সাদাফ সযত্নে বাম হাত বাড়িয়ে আগলে নেয় অনামিকাকে। ডান হাতে ধরে রাখা কফির মগে মুখ ডুবিয়ে দিয়ে মুহূর্ত রঙিন করতে শ্রুতিমধুর গলায় বলে ওঠে, আহ, শান্তি। সাদাফের দুষ্টুমিতে অনামিকা সাদাফকে আরো আটসাট করে আঁকড়ে ধরে। সাদাফ সেদিকে খেয়াল করে ঠোঁট টিপে টিপে হাসে। অনামিকাকে জ্বালাতে সাদাফ এক প্রকার সময়টা লুফে নিয়ে বলে, কফি খেয়ে কোনো টেস্ট পাচ্ছি না। কারো গোলাপি ঠোঁটের টেস্ট নেওয়ার পর এই কফির ফি ছাইপাস লাগছে। ইস, কি জঘন্য। সহসীমা অতিক্রম করায় অনামিকা অনিচ্ছাকৃতভাবে সাদাফের পিঠে নখ দাবিয়ে দেয়। সাদাফ ব্যথায় ককিয়ে উঠে। হুঁশ ফিরলে অনামিকা ভয় পেয়ে সাদাফকে ছেড়ে অপরাধী চোখের ঠোঁট উল্টে তাকিয়ে থাকে। তড়িঘড়ি করে অ্যান্টিসেপটিক নিয়ে এসে সাদাফের পাশে বসে। সাদাফ বাধা দেয়। ঈষৎ হেসে বলে, থাক না কিছু চিহ্ন, আমার লজ্জাবতীর ভালোবাসার সিক্ত হওয়ার চিহ্ন। আমি আমরণ বয়ে বেড়াবো। অনামিকা গাল ফুলিয়ে নিজের উপর নিজেই রাগ করে। ইস, কতখানি ছিলে গেছে। অনামিকা মনে মনে নিজেকে 101টা গালি দেয়। সাদাফের মুখের দিকে তাকিয়ে থাকে ছলছলে চোখে। সাদাফ কফি শেষ করে অনামিকার কপালে চুমু খেয়ে শান্তির ঢেকুর তুলে ফির বিছানায় গায়ে এলিয়ে দেয়। অনামিকা ওভাবেই অপরাধী মুখে চেয়ে থাকে। সাদাফ ঢাকা চলে যাওয়ার পর সংসার যেন নতুন রূপে অনামিকার উপর চেপে বসল। সকালে ঘুম থেকে ওঠা মানেই যেন নতুন যুদ্ধ। হেসেল থেকে শুরু করে রান্নাঘরের গন্ধ, ধুলো বালির ভীষণ অশান্তি সবকিছু একসাথে ক্লান্ত করে তুলল। সাদাফের চলে যাওয়ায় অনামিকার মন অশান্ত করে তুলল। সেখানে আর একটু চাপ দিতে পরিবারের মানুষগুলোই যথেষ্ট। নীলুফা আঙিনায় হাঁটতে হাঁটতে সজোরে তিরস্কার করতে দ্বিধা করে না। ছোটরাও কপটতার সাথে কথা বলছে। অনামিকা প্রতি মুহূর্তে মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে। ওই দেখছো, তুমি রান্না ঠিকঠাক করতে পারছো না। আর কতবার বলবো, এই ঘরে আমাদের একদিনের শান্তি নেই। বাড়ির বউ মানে বুঝো তো। পূর্ণ গলা ঝাঁঝিয়ে বলে উঠতেই অনামিকার বুকটা যেন কেঁপে উঠল। সেই গলা ঝাঁঝানো কথায় নীলুফা মুখ বাঁকিয়ে হাসল। কথায় টান দিয়ে বলল, স্বামীর সাথে পীড়িত জোগাচ্ছে, ওসবে কি আর মন আছে? তা আজকে হঠাৎ ওর না ওর ঢাকা গেল কেন রে পূর্ণ? নতুন মাইয়ে ধরতে? পূর্ণ আর নীলুফা একসাথে ব্যঙ্গাত্মক হাসল। পূর্ণ জোরপূর্বক হাসি থামিয়ে বলল, এই কাইলানি রে সাদাফ ভাই বিয়ে করছে তাই তো অনেক। অনামিকা চুপচাপ মাথা নিচু করে কাজ চালাচ্ছে। পূর্ণ আর নীলুফা খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। অনামিকার রাগ হলো ভীষণ।
মনের রাগ প্রকাশ পেল দাঁত কিরমির করে চোখের আগুন চাহনিতে। খুন্তির ডাটনি শক্ত হাতে ধরে মনে মনে আওড়ালো, না। এবার আর সহ্য করব না। এরা পেয়েছে কি? সাদাফ যাওয়ার পর থেকে একের পর এক নিচু কথাবার্তা ছুড়ে দিচ্ছে। একের পর এক পালা বদল করে আসছে আর ঘৃণ্য কথা ছুড়ে অনামিকার মাথা গরম করে দিচ্ছে। অনামিকা থামল। খুন্তি একপাশে রেখে পিড়িতে বসল। মনটা ভীষণ এলোমেলো হলেও নিজেকে শাসিয়ে নিল কয়েক তরফায়। প্রতিদিনের মতো নিয়ম করে এত পদ রান্না না করে দুটো পদেই শেষ দিয়ে অনামিকা গোসল করতে গেল। গোসল শেষে উঠোনে কাপড় মেলতে গিয়ে শৈলীর মুখোমুখি হলো অনামিকা। শৈলীর উপর চোখ পড়তেই অনামিকা এক নজর দেখে চোখ নামিয়ে নিজের কাপড় মেলতে শুরু করল। শৈলী ক্ষুব্ধ হল। হওয়ারই কথা। এই যাবৎকাল অর্থাৎ এই 1 বছরে অনামিকার কাপড় এই উঠোনে মেলে দেওয়া সম্পূর্ণই নিষেধ ছিল। এখনো সেই নিয়মই বহাল আছে। হেসেল ঘরেই ওর কাপড় আধা শুকনো হতো। কখনো ভিজে কাপড়ই ফের গায়ে তুলতে হতো। শৈলীর ক্ষুব্ধ রাগটুকুই নিয়ে বিনিয়ে অনামিকার উপর তিরস্কারের ভঙ্গিমায় ছুড়ে দিয়ে বলল, কাপড়টা সাদাফ ভাই দিয়েছে বুঝি? অনামিকা শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ। অনামিকার গা ছাড়া ভাব দেখে শৈলী আর ভদ্র থাকতে পারল না। জো লে উঠল তেলে বেগুনে। আমি আশ্চর্য হচ্ছি তোর ভাবসাব দেখে। উঠোনে কাপড় শুকা দেওয়ার আস্পর্ধা আসে থেকে? কে দেয় তোকে এত সাহস? আবার কথায় কথায় উত্তর দেওয়া শিখে গিয়েছিস? অনামিকা ঘাবড়ে গেল শৈলীর বলা ক্ষুব্ধ কথার উপর। হ্যাঁ, নিয়ম ছিল হেসেলে কাপড় শুকা দেওয়ার, কিন্তু সেটা কেবল কাজের মেয়েদের জন্য। অনামিকা কাজের মেয়ে নয়। যেই নিয়ম এই 1 বছর এরা অনামিকার উপর চাপিয়ে দিয়েছিল সেগুলো অন্যায়। অনামিকা আরো ঘাবড়ে গেল শৈলীর কথা বার্তার ধরনের ভর্তুকিতে। আর যাই হোক, এই মেয়ে কখনোই অনামিকার সাথে এরূপ আচরণ করতে পারে না। অনামিকার মন বিষিয়ে উঠল। এই প্রথম অন্যায়কারীর বিরুদ্ধে দুটো কথা গলা থেকে বেরিয়ে আসল। অনামিকা শৈলীর চোখে চোখ রেখে বলল, কথা নিচু গলায় বলবে। ভুলে যাবে না আমি তোমার ভাইয়ের বউ। শিক্ষিত মেয়ে হলে আর সামান্য মানার নিজের মধ্যে থাকলে এরপর আর তুই তুকারি করার সাহস দেখাবে না। আর কি বললে যেন? সাহস, স্পর্ধা। ভুলে যেও না আবার সাদাফ এই বাড়ির ছেলে। আর আমি ওর বউ। আশা করি এর পরের লাইনগুলো তোমার জানা আছে। শৈলী চরম পর্যায়ের হতবাক হয়ে আছে। ওর চোখে মুখে রা নেই। অনামিকার প্রতিউত্তর এতটাই অবাক হয়েছে যে আর কোনো কথাই মুখ দিয়ে বেরোচ্ছে না। অনামিকা সেদিকে ফিরেও তাকাল না। বালতি নিয়ে ঘুরে আসলো নিজের ঘরে। বিছানায় বসতেই খেয়াল ওর হলো হাত পা মৃদু কাঁপছে। শরীর মাত্রা একটু বেশি গরম হয়ে উঠেছে। চোখ বুঝতেই টের পেল চোখ জ্বালা করছে ভীষণ। অনামিকা আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখল একবার। দেখল ঠোঁটের থরথর কাঁপুনি। নাকের ডগায় ফুটে উঠা দুরু দুরু ভয়। চোখে টলটলে একাকিত্বের নীরব আঘাতের চিহ্ন। অনামিকা ফির চোখ বুঝল। হঠাৎই মনে হলো সাদাফ পাশে দাঁড়িয়ে। সযত্নে চুলে বিলি কেটে দিয়ে বলছে, স্বামীর অপমান মুখ বুঝে সহ্য করতে নেই অনামিকা। তুমি ভুল কিছু করো নাই। সাদাফ মানেই অনামিকা। অনামিকার এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে। অনামিকা তৎক্ষণাৎ চোখ খুলল। সামনে পিছনে সারা ঘর জুড়ে দেখতে পেল শুধু ধোঁয়াশা। অনামিকার চোখ বেয়ে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল ফ্লোরে। অনামিকার মনে হলো নিজেকে সঠিক সময়ে জাহির করতে চাইলে আত্মবিশ্বাস রাখাটা অতীব জরুরি। আর সেই আত্মবিশ্বাস কেবলই সাদাফ। দূরে হোক কিংবা কাছে, সাদাফ তো আছে। সবটা সময় ঢাল হয়ে পাশে আছে। অনামিকার অনবদ্য শক্তি হয়ে। দিন কেটে গেছে। বিকেলের পরন্ত রোদে ঘরগুলো তপ্ত। আরও উত্তপ্ত বাড়ির প্রতিটা মানুষের প্রতিটা পদক্ষেপ। দুপুরের খাবারে এক তরকারি আর মাছের ডিম ভাজি দেখে হেসেলে চামিচের কড়াকড়ি যুদ্ধ। পূর্ণ, তূর্ণ, শৈলী, রদু ওদের নাক মুখ কুঁচকে গলা বাজানো কটাক্ষ করা কথা।
ওদের ব্যবহার দেখে অতিষ্ঠ হয়ে উঠোনে কপাল ভাঁজ করে দাঁড়িয়ে আছেন শাওনের বাবা। নীলুফা মাত্রই নাকমুখ কুঁচকে হেসেল থেকে বেরিয়ে মুখের অঙ্গভঙ্গি বাংলার পাঠ করে বললেন, সে কি রান্নার এই ছিঁড়ি? ভদ্র মহিলার স্বামী এবার নিজের মধ্যকার রাগকে কন্ট্রোল করতে পারলেন না। ধমকে উঠলেন সজোরে। সেই ধমকের জন্য হেসেল ঘর শান্ত হলো। এতটাই শান্ত হলো যেন সেখানে কিছুই হয় নাই। নীলুফা কিঞ্চিত তটস্থ হলেন। ওনার স্বামী গম্ভীর হয়ে বললেন, রান্না তো হয়েছে নাকি হয় নাই? 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, খাবার কি দিবে? প্রতিদিন তো ওই 2 পদ দিয়েই খাওয়া হয়। বাকি খাবার নষ্ট করে পুকুরে নয়তো ডোবায় গিয়ে ফেলে আসতে হয়। তাহলে এত কিসের চিল্লাপাল্লা? অনামিকা সেদিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ফিচড়ে হাসল। মাত্রই বেরিয়েছিল খাবার খাওয়ার জন্য, আর এমন কিছু চোখের সামনে পড়ে গেল। নীলুফা তার স্বামীকে নিয়ে আড্ডা ঘরে চলে গেলেন। সেখানেই বোধহয় খাবার খাবেন। অনামিকা ধীর পায়ে হেঁটে হেসেলে ঢুকল। সেখানে আগে থেকেই পূর্ণশৈলীরা অনামিকাকে নিয়ে ফিসফিস আলাপ আলোচনা করছে। অনামিকা সেদিকে ফিরেও তাকাল না। নিজের মতো ভাত বেড়ে চলে আসলো নিজের ঘরে। ভাত খেতে গিয়ে অনামিকার গলায় আটকালো। এই কতদিনে কি অভ্যাসটাই না হয়েছে। সাদাফের হাতে ভাত মেখে খেয়ে খেয়ে এখন নিজের হাতের ভাত গলায় আটকে যাচ্ছে। এই মুহূর্তে অনামিকা মুখ ভার করল না। সাদাফ হাতে লোকমা মুখে পুরে দিয়ে অনামিকার চোখ ছলছলে হওয়া দেখে চোখ রাঙিয়ে বলতো, ভাত খেতে গিয়ে মন, মুখ, ষষ্ঠ ইন্দ্রিয়ের কিছুই তুমুল বিরোধে নিতে নেই। অনামিকা মৃদু কাপা হাতে গ্লাস ভর্তি জল খেয়ে নিল। তবুও মনে হলো গলায় আটকে থাকা ভাতের দানা গলা থেকে সরল না। অশান্ত মন প্রশ্ন করে বসল, ওরা কি সাদাফকে চাইছে? সাদাফের যত্নে মাখা ভালোবাসা তীব্রতরভাবে চাইছে। রাতের তখন দ্বিপ্রহর। নিঝুম রাত্রি, নিঝুম পরিবেশ। কোথাও কাকপক্ষীর সজাগ থাকার চিহ্ন নেই। জেগে আছে শুধু তারারা। চাঁদের আলো ফিকে হয়ে আসছে এখন। হঠাৎ মৃদুমন্দ বাতাস বইছে। এই রাতে প্রহর শেষের দিকে যাওয়ার পথে হলেও ঘুম নেই অনামিকার চোখে। মনে অশান্তির আবহ তৈরি হচ্ছে। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমছে ক্ষণে ক্ষণেই। হঠাৎ হৃদয় এত কেন পোড়াচ্ছে তার ব্যাখ্যা নেই। সব কিছুরই সুনিপুণ ব্যাখ্যা না থাকলে চলে হয়তো। কিছু কথা অন্তরালেই অবস্থান করলে মানানসই। অনামিকা খোলা জানালার বাইরে ছলছলে দৃষ্টি মেলে তাকাল। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে কেউ পরপর অনামিকাকে ডাকল। অনামিকা চমকে উঠল। মনের ভুল ভেবে বসল একবার, কিন্তু সন্দিহান মস্তিষ্ক সজাগ রয়ে গেল দরজার বাইরে। সন্দেহের দোরগোড়ায়। ওখানে আর কোনো শব্দ নেই, কারো উপস্থিতির চিহ্ন নেই। তবুও মনে হলো ওখানে এখনো কেউ দাঁড়িয়ে আছে। অনামিকা সেদিন রাতের কথা ভেবে দরজা খোলার সাহস করল না। নয়তো সন্দেহ দূর করতে অনামিকা দরজার ছিটকিনি তুলে দিত একবার। ওই রাতে নীলুফার সাথে তার আম্মাও ছিলেন। অনামিকার হাত শক্ত করে বেঁধে ধরেছিলেন সেই ব্যক্তিই। হঠাৎ তার আগমন অনাকাঙ্ক্ষিত। কিন্তু সেদিন রাতের পর ওনাকে আর চোখের সামনে দেখে নাই অনামিকা। কেনই এসেছিলেন, কেনই বা চলে গেলেন, এইটুকু মিলাতে গিয়ে অনামিকা হিমশিম খায়। সাদাফের শূন্যতা যেমন অনামিকার চোখে মুখে বিষাদ ছড়িয়ে চোখে জল টইটুম্বুর করে ফেলেছিল, ঠিক সেই মুহূর্তেই সেই বিষাদ দূরে সরে অনামিকার চোখ মুখে একের পর এক প্রশ্নের উকি দিচ্ছিল। সন্দেহের তীরতায় অনামিকার ঘুমহীন চোখে ঘুমের লেশমাত্রও উধাও হয়ে গেল। অনামিকা জানালার পাল্লা লাগিয়ে বিছানায় হেলান দিয়ে পিঠ লাগিয়ে বসল। দরজার ফাঁকে চেয়ে রইল অনিমেষ। অনামিকা ভ্রু কুঁচকে খেয়াল করল ওখানে টিমটিম আলো দরজার ফাঁক দিয়ে এসে পড়ছে অন্ধকার রুমে। হঠাৎই শান্ত চেনা পরিচিত গলায় কেউ ডেকে উঠল, অনামিকা, ঘুমিয়েছ? অনামিকার সেই গলার আওয়াজ চিনতে একটু অসুবিধা হলো না। এই যে সাদাফ। অনামিকার সাদাফ। অনামিকা হুলস্থুল পায়ে দৌড়ে গিয়ে দরজার ছিটকিনি তুলে দিল। সাদাফ অপ্রস্তুত গলায় বলল, এখনো ঘুমাও নাই? অনামিকা ভীষণ আবেগী হয়ে পড়ল। হঠাৎই ভিজে উঠল ওর গলা। অনামিকা ধীরে আওড়াল, তোমাকে ভীষণ ভীষণ রকমের মনে পড়ছিল। চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হচ্ছিল না।
সংসারের কর্তা না থাকলে কি করতি শান্তিতে ঘুমাতে পারে? সাদাফ চুপটি করে ফোনের আলোয় অনামিকার মুখশ্রী দেখল। দরজার ছিটকিনি তুলে অনামিকাকে জড়িয়ে নিল বুকে। সে রাতে সাদাফ আর কোনো প্রশ্ন তুলল না। লালচে আলোয় পরিবেশ ভোরের জানান দিলে সাদাফ উঠে বসল। জানালার ফাঁকে সূর্যের এক ছিলতে রোদ এসে পড়ছে বিছানার উপর। ধূসর ফ্যাকাশে চাদর খানা ধুলো রৌদ্রমায় নতুনত্ব ফুটিয়ে তুলছে। অনামিকার পায়ের আঁচল লেগে সেখানে ঢেউ সদৃশ ভাঁজ পড়েছে। সাদাফ সেদিকে চেয়ে রইল কতক্ষণ। হঠাৎই মনে হলো জীবনের ছন্দপতন সেখানে বিচরণ করছে। সাদাফ চিন্তিত মুখে ফিরে তাকালো অনামিকার দিকে। পরিপাটি হয়ে শুয়ে আছে। চোখের পাতায় বিষণ্ণ মায়া। ঠোঁটে রাশভারী মোলায়েম উপাখ্যান। চুলগুলো ভীষণ আদুরে। সাদাফের কপালের ভাঁজ নিমেষেই তলিয়ে গেল। অনামিকার চুলে বিলি কেটে কপাল জুড়ে কয়েকবার চুম্বন এঁকে দিল। উষ্ণ নরম স্পর্শ পেয়ে অনামিকার ঘুমের গভীরতা খানিক কমে এলো। সেকেন্ডের মাঝে চোখ জোড়া পিটপিট করে তাকালো। সাদাফ তখন অনামিকার চোখের দিকে চেয়ে আছে। ঘুম ভাঙতে অনামিকা সরাসরি সাদাফের দিকে তাকাতেই সাদাফ ক্রুর হাসল। অনামিকা সেই হাসির লেশমাত্র বুঝে উঠল না, তাই চেয়ে রইল ভ্রু কুঁচকে। সাদাফ গাঢ় গলায় বলল, ঘুমন্ত অনামিকার মুখশ্রী দেখার থেকে ওকে জাগিয়ে তোলার মধ্যে কি যে শান্তি। আহ! ঘুম ভেঙে জাগিয়ে তোলার দায় অবশ্যই ঘুমন্ত ব্যক্তির রাগান্বিত হওয়ার কথা। বিরক্তিতে গলা ঝাঁঝিয়ে কষে দুটো কথা ছুড়ে দেওয়ার কথা। কিংবা উগ্র মেজাজে ওপর মানুষের দিকে তাকিয়ে থাকবার কথা। কিন্তু অনামিকা বিরক্তবোধ করল না। একটু রাগান্বিত স্বরে আওয়াজও করল না। বরং সাদাফকে ক্ষীণ সময়ের জন্য আশ্চর্য করে দিয়ে বলল, ঘুমের থেকে বরং তোমার সাথে বেশ কিছু সময় উপভোগ করা যাবে, যা আমার জন্য কল্পনাতীত সুখের বেলার মতো। তোমাকে দুচোখ জড়িয়ে দেখার মতো শান্তি আর কোথায় পাবো বলো? উঠোন থেকে জটলা পাকানোর মতো শোরগোল ভেসে আসতেই সাদাফ স্তম্ভিত ফিরে পায়। অনামিকা উঠে বসে চোখ কচলে দরজার ছিটকিনি তুলে উকি দিতেই চমকে উঠে খানিক। নীলুফার আম্মা এসেছেন। কোনো কারণবশত উঁচু গলায় কথা বলছেন। ফরিদা চোখ নামিয়ে আছেন। শৈলী ওরা নেই। ঘুম থেকে উঠে নাই হয়তো। নীলুফার উপস্থিতিও নেই। অনামিকা দরজা ফির চাপিয়ে দিয়ে সাদাফের পাশে এসে বসল। অনামিকার বিচলিত চাহনি দেখে সাদাফ আগ্রহ নিয়ে অনামিকার হাত ধরে চোখে চোখ রাখতেই অনামিকা ঈষৎ কেঁপে উঠল। অনামিকা ঘাবড়ে যাওয়া গলায় বলল, নীলুফার আম্মা এসেছেন। সাদাফ শুধু বাধা দেওয়ার পরিক্রমায় বলল, বাইরে যেও না, আসো বুকে আসো, দেখা যাক কতক্ষণ। রৈশায় আবেশ মিশিয়ে নীলুফার আম্মা এক প্রস্তর তুলকালাম কাহিনী রটালেন বটে। কাহিনীর ভিত মজবুত করতে লোক জোগাড় করে চুন থেকে পান বানানো অবধি একদম শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছেন। অনামিকার চরিত্রের দাগ না লাগালে সাদাফ থেকে অনামিকাকে আলাদা করার আর কোনো মোক্ষম উপায় নেই। যেই বুঝো তার মাথায় জেগেছে তাকেই বাস্তবে রূপ দিতেই আয়োজন। তবে সেই কাহিনীর অবশেষ হয় সাদাফ সামনে গেলেই। নীলুফার আম্মা যাদের ধরে নিয়ে এসেছেন তারা সাদাফের চেনা পরিচিত মুখ। সাদাফের সামনে তার স্ত্রী নিয়ে বিরূপ মন্তব্য করার সাহস তাদের কোনোকালেই হবে না। এত দ্বারা না জেনে এসে কি যে ভুল করে ফেলেছে ছেলেপেলেগুলো, তাই নাকুচি করে সাদাফের সামনে পেশ করে মাথা নিয়ে এক প্রকার বাড়ি থেকে দৌড়ে পালালো। অনামিকা বারান্দার এক প্রান্তে চুপচাপ দাঁড়িয়ে আছে। সেদিকে বারবার তেড়ে যাচ্ছে নীলুফার আম্মা। কথায় কথায় বকাবাজ্য করে নিচে নামাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন ভোর সকালে তুলকালাম অবস্থা বেগতিক রূপ দেখে একে একে সবার ঘুম ছুটে গেলে সবাই বেরিয়ে আসে উঠোনে। সাদাফ সিঁড়ির একপাশে শান্ত হয়ে বসে। আজ পরিস্থিতি যেমনই হোক এর শেষ দেখে ছাড়বে সাদাফ। কিসের জন্য, কিসের ভিত্তিতে এমন জঘন্য ব্যবহার, মিথ্যাচার আসে, সেগুলোর উৎপত্তি কোথায় তার চিহ্ন নিশ্চিহ্ন করতেই সাদাফ সবার কথায় মনোযোগী হয়। ফরিদা সরাসরি অনামিকার উদ্দেশ্যে ঝাঁঝালো গলায় কিছু বলতে গিয়েও সাদাফের উপর চোখ পড়তেই তিনি থতমত খেয়ে থেমে যান। ভ্রু কুঁচকে অবাক চোখে তাকিয়ে ভাবেন, সাদাফ কখন এলো? শৈলীর বাবা বেরিয়ে এলো উঠোনে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে আছে তার। চোখের চাহনিও বেশ সুবিধার নয়। সাত সকালে এহেন চিল্লাপাল্লা মাথা ভারী করে তুলছে।
উনি আরো অল্পতেই রেগে যাওয়া মানুষ কিনা। নীলুফার আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় ধমকের সুরে বলে উঠলেন, সাত সকালে চেঁচাচ্ছেন কেন? নীলুফার আম্মা দমলেন কিন্তু থেমে গেলেন না। এই চরিত্রহীনা মেয়ের জন্য তোমার বাড়ি কলঙ্ক নিয়ে ঘুরছে সেই দিশা, জ্ঞান কি তোমার নেই? ধমক তো ওকে দেওয়া উচিত, আমার উপর চোখ না তুলে। বাড়ির ছোটরা এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হয় নাই। অনামিকাকে কেউ কখনো সাদাফ ভাইয়ের সামনে অপমান অপদস্থ করার সাহস করে নাই। আজ হঠাৎ এমনভাবে অপমান করা হচ্ছে, তাও সাদাফ ভাই চুপচাপ শান্ত হয়ে বসে আছে। এসব দেখেই ওদের বিস্ময় চোখ ছানাবড়া। অনামিকা ভীত চোখে ঢোক গিলল। নীলুফার আম্মা 2 কদম এগিয়ে গেলেন। অনামিকার হাত ধরে কিছু বলতে যাবেন তক্ষুনি সাদাফ গর্জে উঠল। সাবধান, যা বলছেন মুখেই বলুন, ওর শরীরে ধরার বিন্দুমাত্র সাহস দেখাবেন না। নীলুফার আম্মা তেজি গলায় বলে উঠল, 100 বার ধরব, ধরে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। চোখ রাঙাও কেনে? নীলুফার আম্মার সামনে দাঁড়িয়ে সাদাফ শান্ত চোখে গেটের দিকে ইশারা করে বলল, বের হন। এক্ষুনি বেরিয়ে যান আপনি। সাদাফ এমন কথা বলতে পারে ভেবেই নীলুফা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। শৈলীর বাবা এগিয়ে এসে বলল, কাকে বেরিয়ে যেতে বলছিস? তুই বের হ, আমার শাশুড়ি এই বাড়িতেই থাকবে, আমরা থাকবো এই বাড়িতে। তোর হয়তো অজানাই আছে এই বাড়ির দলিল আমার হাতেই আছে। বাছা মাছের মতো লাফালাফি করিস না, যা বেরিয়ে যা। সাদাফ ফিচলে হাসল। নিজের চাচার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, বেরিয়ে তো যাবি চাচ্ছু, সেই জন্যই তো এই সব সম্পত্তি আমি সরকারের হাতে হস্তান্তর করেছি চাচ্ছু। পল্টিবাজ হয়ে আমাকে গুয়ে গোবরে নাকানি চুবানি খাওয়াতে উঠে পড়ে লেগেছিলে, এবার নিজের রক্ষা নিজে করো। আমি না হয় বের হয়েই যাচ্ছি, তোমার মাথা গোজার ঠাঁই হয় কিনা। সরকার তো আর ছেড়ে দিয়ে বলবে না, আরে আপনি তো আমার চাচা লাগেন, থাকেন এই বাড়িতেই থাকেন। তুমি ভেবেছিলে যুগ বদলায় নাই, ভাইয়ের সম্পত্তি দখল নিয়ে নিবে। যুগ বদলে গিয়েছে। এতটাও সোজা নয়। 1 মাস ধরে দলিলের পিছনে চুপি চুপি ছুটছ আর ভেবেছ আমি কিছুই টের পাবো না। আশ্চর্য চাচা তুমি। থাক, এত কথা নেই বলি। গতকাল ঢাকা গিয়েছিলাম স্ট্যাম্প আরও যাবতীয় কাজ শেষ করতেই। বড়জোর 7 দিন এই বাড়িতে থাকতে পারবে। থাকো। সাদাফ কথা শেষ করতেই শৈলীর বাবা খানিক চমকান। প্রকৃতপক্ষেই দলিল উনার নামে কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না। 1 মাস কম খাটনি যায় নাই এর পিছে। আর আজ কি শুনছে এই সব? শৈলীর বাবা নরম হয়, গলার স্বর পাল্টে যায়। সাদাফকে বাবা ডেকে সম্বোধন করে বলেন, আরে কি থেকে কি বলছিস? আমি তো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তোকে বললাম বেরিয়ে যেতে, আর তুই কি ভেবে নিয়েছিস? আর কি সব যাতা বলছিস? এসব কি আদৌ সত্যি হতে পারে? নীলুফা ফেচফেচ করে কেঁদে দিয়ে বলল, আরে তুমি ওকে আদর আপ্যায়ন করে কথা কেন বলছো? ওকে বেরিয়ে যেতে বলো। কত বড় কলিজা, ও আমার মাকে বেরিয়ে যেতে গেট দেখায়। শৈলীর বাবার রাগ হয়। এমনিতেই পরিস্থিতি হাতের নাগালের বাইরে, তার উপর এই ভঙ্গি দেখে এই প্রথম তিনি নীলুফার গায়ে হাত তোলে। সজোরে চড় মেরে বলে, চুপ কর, এত কথা কিসের? একদম চুপ। নীলুফা ভয় পায় না। মায়ের অপদস্থ হওয়ার পর সবার সামনে নিজের স্বামীর মুখে ছোট হওয়ার কথা শুনে অপমানে ভেতরের রাগ ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। নিজের স্বামীকে পাল্টা আক্রমণ করে বসে। এমন চিত্র মেনে নিতে পারে না শৈলীর ওর ভাই। বাবাকে ছাড়িয়ে আনে নীলুফার থেকে। তবুও নীলুফা বিরামহীনভাবে বকতে থাকে। পশ্চিম প্রান্তরে তখন সূর্য হেলে পড়েছে। দিনের আলো ফিকে হয়ে ধূসর ফ্যাকাশে বর্ণ ধারণ করছে চারপাশ। দিন এনে দিন খাই এমন লোকদের বাড়ি ফেরার প্রস্তুতি চোখে পড়বার মতো। কত লোক আবার ছুটছে রাতের আধারে টাকা কামিয়ে সংসারের সুপারম্যান হতে। ঝালমুড়ি, ফুচকা, পিঠা, স্ট্রিট ফুড, পকোড়া নিয়ে ফুটপাথে আসন পেতে সাজিয়ে বসছে তারা। অন্যদিকে রিকশা, সিএনজি, টোটো, ট্রাকের এক গাদা উপচে পড়া জ্যাম। গাড়ির সম্মুখ চাকার মাথা এড়িয়ে রাস্তার ওপারে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে।
অনামিকার বাহু শক্ত করে ধরে সাদাফ বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে রাস্তার মাঝপথেই দাঁড়ালো। এখন এমন অবস্থায় যে না সামনে আগানো যাচ্ছে আর না পিছনে ফিরে যাওয়া যাচ্ছে। সাদাফ গলা খাকারি দিয়ে রাগত সরে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, পারিস তো সামনের গাড়ির উপর দিয়ে উঠে যা। শালা বেয়াকুব। সিএনজি ড্রাইভার আহাম্মক বনে তাকিয়ে রইল। এমন ভদ্র দেখতে ব্যক্তির মুখ থেকে এমন শব্দ হয়তো তিনি কশ্চিনকালেও আশা করেন নাই। তবুও নিজের কার্যকলাপের জন্য যে কেউই এমন বাণী বয়ান করবে ভেবেই সাদাফকে আর পাল্টা কিছু না বলে ড্রাইভার চুপ থেকে সামনের চাকা কিঞ্চিত বেঁকে দিয়ে পথচারীদের পারাপারের জায়গা করে দিল। অনামিকার ওসবে খেয়াল নেই। সকাল থেকেই পরপর কয়েকবার বিস্ময় ওর ছোট্ট মাথা গোলকধাঁধায় পড়ে গিয়েছে। হুটহাট বলা নেই কওয়া নেই, সাদাফের বাড়ি থেকে চলে আসা। কোথায় যাচ্ছে, কোথায় বা নিয়ে যাচ্ছে সেদিকে ওর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। স্বামীর এমন আচরণ ব্যবহারের সাথে অনামিকা মোটেও পরিচিত নয় ভেবেই বারবার বোরখার আড়ালে হতবিহ্বল চোখে সাদাফের পানে তাকাচ্ছে। সাদাফ সেদিকে খেয়াল করছে না, বরং সাবধানে অনামিকাকে ধরে আছে। খেয়ালে খেয়ালে আগলে কোথাও হন্তদন্ত পায়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকবার গাড়ি পাল্টানো হয়েছে, কতগুলো স্ট্যান্ড পাড়ি দেওয়া হয়েছে। ওসব অনামিকা চেনে না, সাদাফ পরিচিত। 7 নয়রা হোটেল। ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে হোটেলের কোনো এক সুস্বাদু খাবারের সুগন্ধি এসে লাগে পেটে। সুগন্ধি এসে নাকে লাগবার কথা। অবশ্যই তাই, কিন্তু সাদাফ অনামিকাকে জোরপূর্বক সুগন্ধি পেটেই এসে লেগেছে বিশেষ করিয়ে চেয়ারে বসিয়ে দিল। বেচারি অনামিকা মনে মনে মন কষেও সাদাফের এমন উদ্ভট কথা মেনে নিতে নারাজ। সাদাফ খিচুড়ি, হাঁসের মাংস সাথে ডাউল, শুটকি ভর্তা অর্ডার করে হাত ধুয়ে এসে বসতেই টেবিল সাজিয়ে খাবার চলে আসলো। অনামিকা চঞ্চল চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমার কিন্তু খাবারের বাসনা এসে নাকেই লাগছে। সাদাফ অপ্রস্তুত হাসল, মিয়ে যাওয়া হাসি। ক্ষুধার পেটে ওসব ভুল ধরতে নেই বউ, কথা এমনিতেই আড়িয়ে যায়। সাদাফ থেমে গিয়ে এক প্লেট খিচুড়ি অনামিকার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে দে পড়ে বিচার করো। কি একটা বলেছি তাই ধরে নিয়ে বসে আছো? নাও খাও। অনামিকা সাদাফের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। সাদাফ লজ্জা পাওয়ার ভঙ্গিমায় লোকমা মুখে পুরতেই অনামিকা বলে উঠল, মরা বুঝি? সাদাফ কথা বলতে গিয়ে ইশারায় বুঝালো, খুব তাড়াতাড়ি শুরু করো। সারাদিনের তোড়জোড় ভুলে অনামিকাও হাত ধুয়ে খাবার খেতে বসল। কিন্তু সারাদিনের তোড়জোড় শেষেও যেন আরো বিস্তর তোড়জোড় রয়ে গিয়েছে ফেলে আসা বাড়িতে। যেখানে টাইম টু টাইম খাবার খাওয়ার অভ্যাস থাকলেও আজ সারাদিন হেসেলে রান্না বসে নাই। কারো গোসলের পানি গরম করা হয় নাই, কেউ বা গোসলের কথা ভুলেই বসেছে। যাদের পিছনে লেগে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার রঙিন স্বপ্নে মেতে উঠেছিল তারাই আজ পথে বসিয়ে দিয়ে অযোগ্য মানুষের যোগ্য অবস্থান বুঝিয়ে দিয়ে গেল। পাড়া প্রতিবেশীরাই নাক সিটকে বলে বেড়াচ্ছে, কি গো অমুক। তোমরা যারে কালি কইয়া নিচু করো তা তার জামাই নাতম্বর মুখে চুনকালি মাইখা দিয়ে গেল। এত বড়াই মাটির সাথে না মিশা গেল। আর সবার যেনতেন হলে নীলুফার সে হয়েছে মস্ত জ্বালা। পাশের বাড়ি যার সাথে প্রায়ই নীলুফার খুদখুদে ঝগড়া লেগেই থাকত, সেও কোমরে গামছা বেঁধে সুযোগ বুঝে ঝেড়ে যাচ্ছে। নীলুফার আম্মারও নাকানি চুবানি অবস্থা। কুবুদ্ধি এটে প্রয়োগ করে এখন নিজের ভিটেতেই সব নিয়ে জায়গা দিতে হয় কিনা সেই চিন্তায় মাথায় হাত। ফরিদা তো বলেই দিয়েছেন, যা করেছ এর শাস্তি তোমাকে মেনে নিতেই হবে। আমাদের সবার মাথা গোজার ঠাঁই তোমাকেই দিতে হবে, সে তুমি যেভাবে পারো। শৈলীর বাবা প্রেশার উঠে গিয়ে অবস্থা বেগতিক হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। শৈলী, রদু ওদের ভাই শাওন ওখানেই আছে ওদের বাবার সাথে। তূর্ণ আর পূর্ণ নিজেদের জমানো ডিপিএসআর শহরের ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে টিউশনি খুঁজে নিয়ে নিজেদের চালিয়ে নিবে ভেবেই অসুস্থ বাবাকে নিয়ে আগামীকাল বাড়ি ছাড়বে ঠিক করেছে। আজে বেরিয়ে যেত কিন্তু এই বিকেলে বাড়ি ছাড়া সম্ভব ছিল না। যেতে যেতে রাত হবে। বাড়ি ভাড়া পাওয়ারও প্যারাদায়ক একটা ব্যাপার আছে আর শহরের পথে তাও দুটো মেয়ে মানুষ। বাবা তো অসুস্থই। ফরিদা অবশ্য এসব শুনে মাথা ঘামান নাই।
নিজের অবস্থারই ঠিক নাই, আরও ওরা তো বাড়তি ঝামেলাই। তার চেয়ে ওরা যেভাবে চলতে পারে চলুক। যখন এমন কথা উঠল যে তূর্ণ আর পূর্ণ কই থাকবে তখন ফরিদার গলা জোরসর হয়ে এলো। মুখ দিয়ে যেন আস্থাপূর্ণ কোনো কথা বেরুচ্ছিলি না, উপরন্তু আরও ভয় পাচ্ছিলেন। তিনি অদূরে তাকিয়ে বললেন, ওসব আমি কিভাবে বলবো? এখন কি এসব প্রশ্ন করার সময়? তূর্ণ আর পূর্ণ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ইশারায় বলে, দেখ, বলেছিলাম না কখনো এমন দিন হঠাৎ আমাদের সামনে এলে পরিচিত মুখগুলোর অপরিচিত রূপ বেরিয়ে আসবে। ভাগ্যিস অযথা খরচ না করে ডিপিএসটা করে রেখেছিলাম। গ্রামের অশ্বত্থ গাছের ছায়ার পাশে একে বেঁকে চলে যাওয়া রাস্তার মতো এত বড় শহরের অলিগলি হয় না। দৌড়ে বেড়ানোর মতো উঠোন জুড়িয়ে একটা বাড়ির মতো জুইকানন শহরের স্পর্শে আসলে পাওয়া যায় না। কিন্তু শহরেও প্রতিনিয়ত সুখের খোঁজ চলে। শান্তি বয়ে মানুষ ঘুমায়। কাঠপুতুলে সংসার হয়। দিব্যি হেসে উঠে সকাল। কখনো সন্ধ্যায় লাল নীল সোডিয়াম আলোর নিচে দাঁড়িয়ে চায়ের কাপে উজ্জীবিত হয় হাস্যজ্জ্বল প্রাণবন্ত মুখ। কখনো মালিকের অনুমতি ছাড়াই চুপি চুপি রাতভর ছাদে গল্প করে কাটিয়ে দেওয়ার মতো অদম্য সাহসিকতা। বেকনিতে শখ পুষে রাখার মতো মনের কোণে উদয় হওয়া অতি কাল্পনিক ইচ্ছারা। কখনো ছুটির দিনে ঘুরে বেড়াবার মতো তীব্র অসুখ জেদি হয়ে মাথাচাড়া দেয়। শহর জুড়ে হেঁটে ফেরার পথে চোখে পড়া পছন্দের কোনো স্বল্পদামি স্বর্ণ কেনার বায়না। কখনো ঘরে ফিরে আজ রান্না করব না ভেবেও কয়েক পদ রান্না সেরে ফেলা। কাজ বাজ শেষে ক্লান্তি শরীরে শিরশিরে অনুভূতি হলে নিজেকে অপরূপা ভাবানোর জন্য হলেও একটুখানি নতুন কাপড় পরে নিজেকে লাল রঙে রাঙানো। এই যে এইটুকুন ইচ্ছারা না চাইতেন পূর্ণতা পেয়ে বসে একেই মূলত সংসার বলে। সেখানে যদি একজন মানুষ অপর মানুষকে বোঝার, তার মাঝেই সুখ খুঁজে নেওয়ার শক্তি রাখে, তাকেই তো সুখী সংসারের চিত্র হিসেবে বিবেচনা করা হয়। অনামিকার নতুন বাসায় নিজের হাতে নিজের পছন্দে গুছিয়ে তুলে নিজের মনের মাধুরী মিশিয়ে ঘরটাকে সাজানোর যে সুখ সাদাব দিয়েছে তাতেই অনামিকা সুখের জলে ডুবে টইটুম্বর। এইটুকুন শান্তি তো সম্পত্তিতে নেই। লাখ টাকার ভাজে নেই। একত্র পরিবারে কটু কথা মুখ বুজে সহ্য করার মাঝেও নেই। সাদাফ বিদেশের মাটিতে আর ফিরবে না ভেবেই শহরের এক সুনামধন্য কোম্পানিতে জয়েন করেছে। অত টাকা পয়সার দরকার কই? যদি কপালে সুখই না জোটে? যদি ক্ষণে ক্ষণে আহ্লাদী হয়ে উঠা নাই যায়। অনামিকা রাতের রান্না আজ শেষ করল সন্ধ্যার আগেই। 7টা বাজতেই সাদাফ বাসায় ফিরবে। তারপর গোসল নিবে। তারপর করবে বায়না। প্রতিদিনের বায়না ভিন্ন। কোনো দিন অনামিকার শাড়ি পরে সাদাফের সামনে হেঁটে বেড়ানোর বায়না। আবার কোনো দিন রাতের বেলায় রিকশায় ঘুরে বেড়ানোর বায়না। এসবের চক্করে রাতের রান্নাটাই করা হয়ে ওঠে না। বেচারি সাদাফের সারাদিন অফিস শেষ করে ক্লান্ত শরীরে বাইরের খাবার খেয়েই ঘুমাতে যেতে হয়। রাতে রান্না করাও যেন অনামিকার বারণ। একটু স্বামীর সেবা না করলেই যেন সাদাফের চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অফিসের একরোখা কাজ শেষে বাসায় ফিরে কই বিন্দাস সময় কাটানোর চিন্তা ভাবনা সাদাফের অক্ষিপ্তে ভেসে উঠে, তার প্রতিফলন বাসার ভিতরে অনামিকার মাঝে না থাকলেই যেন সাদাফের মনে হয় আজকের দিনটাই বৃথা। অনিচ্ছাকৃতভাবে জেদ চেপে বসে সাদাফের মাথায়। অনামিকার উপর সেই জেদ চাপিয়ে দিয়ে ক্ষান্ত হয়। সাদাফ বাসায় ফিরল 7টার পর। অনামিকা তখন সমস্ত কাজ গুছিয়ে সাদাফের অপেক্ষায় বসে আছে। অনামিকা সাদাফের হাত থেকে ব্যাগপত্র এগিয়ে নিয়ে এলো। সাদাফ ফ্রেশ হয়ে বাইরে আসতেই অনামিকা আর্জি করল, চলুন কোথাও ঘুরে আসি। সাদাফ এহেন কথায় বিস্ময়ে চোখ বড় বড় করে তাকায়। অনামিকা ঘাবড়ায় না। মুচকি মুচকি হাসে। সাদাফ এক হাতে টাওয়েল হ্যাঙ্গারে রেখে অন্য হাতে শার্ট নিয়ে পড়তে পড়তে বলে, ভীষণ সংসারী হয়ে উঠছ। অনামিকা কিছু বলতে গিয়েও থামে। কথা গুছিয়ে নিয়ে বলে, ঠিক যেমন তুমি প্রতিনিয়ত আমাকে নিয়ম করে গুছিয়ে দাও। নিয়ম করে মনটাকে ফুরফুরে করে তোলো। অনুভব করতে দাও না বিষণ্ণতা। তাহলে বলো আমি কি করে সেই নিয়ম ভেঙে দিই। সাদাফ এক ফালি হাসল। অনামিকার হাত জোড়া আঁকড়ে ধরল শক্ত করে। কপালে উষ্ণ চুম্বন দিয়ে জড়িয়ে নিল বুকে।
তারপর অনামিকার কানের কাছে শিরশিরে কণ্ঠে বলল, প্রতিদিন নিয়মে চলতে হবে এমন কোনো কথা নেই অনামিকা। মাঝে মাঝে অনিয়ম করো। আমার অনিয়ম পছন্দ। সাদাফ অনামিকার চুলগুলো এলোমেলো করে দিয়ে ফির ঝিম ধরা গলায় বলল, ভীষণ রকমের অনিয়ম। সাদাফ ঠিক কতক্ষণ পর অনামিকার থেকে ছিটকে পড়ার ভঙ্গিমায় দূরে সরে দাঁড়ালো। এমন ভাব যেন অনামিকা অপরিচিত কেউ। হঠাৎ বাকবিতণ্ডায় পড়ে শরীরের সাথে ছোঁয়া লেগে গিয়েছিল। অনামিকা এহেন দৃশ্যে কপাল কুঁচকে রইল। সাদাফ গলা খাকারি দিয়ে বলল, চলো আজ বিরিয়ানি পাকাই। অনামিকা অজান্তেই কল্পনায় হুমড়ি খেয়ে পড়ল। হেঁচকি উঠে গেলে কোনো রকমে জানালো, রান্না শেষ তো? অনেক রকমের আইটেম। সাদাফ ঈষৎ শয়তানি হেসে সরু চোখে তাকিয়ে বলল, তো তুমি তো আমাকে জিগাও নাই আমি কি খাবো। অনামিকা চোখ পাকিয়ে শাসন করার ভঙ্গিমায় বলল, একদম পাকনামো করবে না। আমি রেঁধেছি, যা রেঁধেছি তাই খাবে। আগামীকাল বিরিয়ানি রাঁধবে। সাদাফ অনামিকার সিরিয়াস মুখের দিকে তাকিয়ে কেবলই মৃদু শব্দে জানালো, সংসারী বউয়ের কড়া শাসনে সাদাফ তোর নিপাত যাচ্ছে। অনামিকা সাদাফের বিড়বিড় আওয়াজে ফিরে তাকাতেই সাদাফ আওয়াজ করে হাসল। অনামিকা জানালো, গুজুর গুজুর ফুচুর ফুচুর করে লাভ নেই, আমি শুনেছি। এই অনামিকার সংসারে অনামিকারই হম্বিতম্বি চলবে, অন্য কারো নয়। বুঝলে? সাদাফ বিজ্ঞ সুরে মাথা নেড়ে জানালো, জি অবশ্যই। সমাপ্ত।